আচ্ছা, তো আজকে হচ্ছে ইংলিশ ক্লাস 4 ভার্বের পার্ট 2। ভার্বের পার্ট 1 আমাদের আগে ক্লাসে ছিল, আর ওখানে আমরা সবগুলা ফাইনাইট ভার্ব শেষ করছিলাম এবং অক্সিলারি ভার্ব গুলো দেখছিলাম, সাথে মডালও ছিল। তো ফাইনাইট ভার্ব থেকে এখানে শুধুমাত্র একটা পার্টি বাকি থাকে, সেটা হচ্ছে পজিটিভ, আর নন ফাইনাইট পুরোটা বাকি। আজকের ক্লাসে আমরা এই দুইটা জিনিসই দেখবো। আগে পজিটিভ দেখবো, তারপরে নন ফাইনাইট গুলা দেখবো। তাহলে আমাদের ভার্বের যত রকম টাইপ আছে সব শেষ হয়ে যাবে। এবং অবশ্যই টপিকটা ইম্পর্টেন্ট, কারণ এই দুটা টপিক থেকেই কম হলেও 3টা কোয়েশ্চেন থাকে যে কোনো ইউনিভার্সিটিতে। তো শুরু করে দে। ফার্স্ট হচ্ছে পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্বের আগেই কিন্তু আমরা লাস্ট ক্লাসে একটা ভার্বের নাম জানছিলাম, সেটা হচ্ছে কমন ভার্ব। কমন ভার্ব কোনগুলা? কমন ভার্ব হচ্ছে যখন আমার সাবজেক্ট নিজে কাজ করা বোঝায়। তার উল্টাটাই হচ্ছে তার ঠিক উল্টাটাই হচ্ছে পজিটিভ ভার্ব। সেটা কোনটা? যখন ভার্ব নিজে কাজ করতেছে না। ঠিক আছে, কমন ভার্বের ঠিক উল্টাটাই হচ্ছে পজিটিভ ভার্ব, যখন ভার্ব নিজে কাজ করে না। যদি আমরা সংজ্ঞার দিকে তাকাই, সেটা হবে যে সকল ভার্ব দ্বারা সাবজেক্ট নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজটি করে তাদেরকে পজিটিভ ভার্ব বলে। এক্সাম্পল আনছি দেখো, আই ইট রাইস এবং মাই মাদার ফিডস মি। এই যে দেখো ইট, এখানে যে খাওয়ার কাজটা এটা কিন্তু আমি নিজে করতেছি। তবে এখানে দেখো মাই মাদার ফিডস মি, ফিড ফিড মানে কিন্তু খাওয়া না, খাওয়ানো। তার মানে কি এখানে সাবজেক্ট মাই মাদার, ফিড সেই করতেছে নাকি কাজটা দেখা যাচ্ছে সেই করতেছে, কিন্তু আসলে কি খাওয়ার কাজটা আসলে কে করতেছে? এই যে আমি খাইতেছি, আসলে সে আমাকে খাওয়াই দিতেছে। তো এখানে খাওয়ার কাজটা আমি নিজে করতেছিলাম সাবজেক্ট হিসেবে, কিন্তু এখানে খাওয়ার কাজটা আমি করতেছি, কিন্তু সাবজেক্ট এখানে মাই মাদার আছে। ঠিক আছে, তাহলে যখন কাজটা সাবজেক্ট না করে অন্যকে দিয়ে করাইতেছে, তখন সেটাকে আমরা পজিটিভ বলতে পারবো। তো এতটুকু জাস্ট বেসিক জানার জন্য জানি, এরপর সামনে গেলে আমরা আরো জানতে পারবো। এতটুকু বুঝছো নাকি? দেখো কমন এবং পজিটিভের ভিতরে ডিফারেন্স, মানে ইটটা হচ্ছে একটা কমন ভার্ব আর ফিটটা হচ্ছে একটা পজিটিভ ভার্ব। এতটুকু বুঝো নাকি? দেখো। জি ভাইয়া। আচ্ছা, এখন পজিটিভ কমন থেকে পজিটিভ ভার্বে যাওয়ার কিছু শর্টকাট আছে, যদিও ম্যাক্সিমাম টাইম আমরা এটা মনে রাখতে পারি না। কমন কিছু ভার্ব আমরা তাও দেখে রাখি। যেমন ইটের টার্ম মাত্র দেখছিলাম, ইটের পজিটিভ ফর্মটা কি? ফিট। আছে খাওয়া থেকে খাওয়ানো। লার্ন মানে শেখা, আর টিচ মানে কি? শেখানো। তারপর নো মানে কি? জানা। ইনফর্ম মানে কি? জানানো। একইভাবে এখানে আরো অনেকগুলো আছে, সবগুলা রিজার্ভ করা কিছু না, নিজে দেখে নিবা। কোয়েশ্চেন এরকম খুব কমই হয় যে ইটের পজিটিভ ফর্ম কি, এরকম কোয়েশ্চেন খুবই কমই হয়। তোমার জাস্ট একটা সেন্টেন্স দিবে, সেন্টেন্সটার ভিতরে তুমি ইট বসাতে পারবা নাকি ফিট বসাতে পারবা, ওইটাই হয় কোয়েশ্চেন। তারপরও যদি কোথাও দেখো যে ইটের পজিটিভ ফর্ম কি, ফিট, পারা উচিত, এজন্য আমরা এই লিস্টটা দেখবো। এটা যেহেতু খুবই কমন একটা লিস্ট, এই লিস্টের ওয়ার্ড গুলো আমরা দেখলে মনে রাখতে পারবো। একটা দুটো হয়তো তোমার কাছে নতুন লাগতে পারে, ওগুলা তুমি মুখস্থ করবা। আদারওয়াইজ ম্যাক্সিমাম জিনিস আমরা সবাই জানি। এবং খুবই বেশি আসার মতো একটা হচ্ছে এই যে লাই, লে, এটা অনেক কনফিউজিং, এটা আসে। আর একটা হচ্ছে রাইস আর রেইজ, এই দুটা খুবই কনফিউজিং, এই দুটা আসে। বাকিগুলো আমরা নর্মালি সবাই জানি। তো এগুলো হচ্ছে জাস্ট নর্মাল সেন্সে, কিন্তু কিছু ওয়ার্ড আছে যেগুলার পরে ভার্বের ফর্ম গুলা চেঞ্জ হয়, ওগুলো আমাদের এখন জানতে হবে। তো ওই 5টা ওয়ার্ড মানে 5টা ভার্ব হচ্ছে এই যে গেট, হ্যাভ, মেক, লেট, হেল্প। এই পাঁচটা দিয়ে আসলে পজিটিভ টপিকটার কোয়েশ্চেন হয়। এবং এই যে একটা স্লাইড, এর উপরে কিন্তু আমার পেজে, আমাদের ক্যাম্পাস এক্স পেজে কিন্তু একটা ভিডিও আছে, 5 থেকে হয়তো 8 মিনিটের ভিডিও ছিল। এটা কেউ কি দেখছিলা ওই ভিডিওটা? দেখিনি ভাইয়া। আচ্ছা, ওটা দেখলে তাহলে কিন্তু তোমার ইজি হইতো, তাও সমস্যা নেই, এখন দেখে ফেলো। ওকে, তো এই 5টা দিয়ে হয় আমাদের পজিটিভ কোয়েশ্চেন। এখন একটা একটা করে আমরা আগাবো এবং একটার সাথে একটা রিলেট করব। এবং যখন তুমি পজিটিভ রিভিশন দিবা, আশা করি জাস্ট এই একটা স্লাইড দেখেই তুমি পজিটিভের যে কোনো কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবো। তোমার আলাদা করে আবার বইয়ের লিস্ট দেখার দরকার নাই, যদি আমরা লিস্ট প্রোভাইড করব প্রিভিয়াস এর কোয়েশ্চেন দেখার জন্য।
তাও তুমি আটকাবা না যদি জাস্ট স্লাইডটা ভালো করে বুঝো। আচ্ছা আমরা আসি। ফার্স্টে দেখো লেট পজিটিভ ভার্ব। তো লেট প্লাস পার্সন অবজেক্ট ইকুয়াল টু বেস ফর্ম অফ ভার্ব। আচ্ছা এখানে পার্সন এবং অবজেক্ট দিয়ে কি বোঝাচ্ছে এটা আগে আসো। পার্সন বলতে কিন্তু এখানে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন ওইরকম পার্সন না। পার্সন বলতে আমি যে কোনো লিভিং থিং কে বোঝাচ্ছি। হ্যাঁ লিভিং থিং। লিভিং থিং বলতে যাদের জীবন আছে তাদের বোঝাচ্ছি। আর অবজেক্ট বলতে আমি লিভিং থিং বাদে বাকি যা আছে তাদের বোঝাচ্ছি, ঠিক আছে। এবং লিভিং থিং বলতে এখানে ম্যাক্সিমাম টাইমে তুমি মানুষকেই পাবা, হ্যাঁ হিউম্যানকেই পাবা। আর হিউম্যান বাদে বাকি সবাই হচ্ছে তুমি অবজেক্ট হিসেবে কাউন্ট করতে পারো ম্যাক্সিমাম টাইমে। তো কি হচ্ছে লেটের পরে ঠিক পরে যখন একটা পার্সন অথবা অবজেক্ট পাচ্ছি। অবজেক্ট বলতে আবারও বলি, অবজেক্ট বলতে কিন্তু আমাদের ওই সাবজেক্ট অবজেক্ট ওই অবজেক্ট বলি না। অবজেক্ট বলতে এখানে বস্তু বোঝাচ্ছি বা নন লিভিং থিং বোঝাচ্ছি। তো লেটের পরে পার্সন এবং অবজেক্ট যেটাই থাকুক না কেন আমাদের সব সময় ভার্বের বেস ফর্ম বসে। ভার্বের বেস ফর্ম কোনটা সেটা আশা করি সবাই জানো। যেটার সাথে এস বাই ইয়েস হয় না, যেটা কোনো পাস্ট ফর্ম না, যেটা কোনো আমাদের পাস্ট পার্টিসিপল না, প্রেজেন্ট পার্টিসিপল না, কিছুই না, শুধুমাত্র ভার্বটা নিজেই। এক্সাম্পল আসি, দেখো দুইটা এক্সাম্পল দিছি। হি ডিডেন্ট লেট মি প্লে গিটার। সূত্রটা কি জানতাছি, লেট তারপরে একটা পার্সন অথবা অবজেক্ট তারপরে ভার্বের কি হবে সেটা। তো এখানে দেখো হি ডিডেন্ট লেট, এই যে লেটটা আছে আমাদের পজিটিভ ভার্ব। তোমার খালি ঘর থাকবে হচ্ছে এই যে এই জায়গা, এই জায়গাটা তোমার ঠিক করতে হবে। তাহলে হি ডিডেন্ট লেট, লেট আসলো, তারপরে পার্সন নাকি অবজেক্ট মি। মি মানে কি আমাকে, তার মানে কি মানুষ, অবশ্যই মানুষই তো কথা বলতে পারে, তাহলে মি। তাহলে লেটের পরে পার্সন আছে, তারপরে আছে হচ্ছে একটা ভার্ব। এখন ওইটার কোন ফর্মটা দিতে হবে আমরা জানি, এই যে বেস ফর্ম দিতে হবে। তো প্লে এর বেস ফর্ম প্লে নিজেই, ঠিক আছে। তাহলে এটা আমাদের সূত্র অনুযায়ী ঠিক আছে। আবার দেখো ডোন্ট লোড লেট দ্যাট বদার ইউ। তাহলে লেট, লেটের পরে দ্যাট আছে, লেটের পরে কি কোনো মানুষের নাম নাই। দ্যাট তার মানে কি এটা কোনো বস্তুকে বোঝাচ্ছে, অথবা যে কোনো একটা জিনিস হইতে পারে যেটা মানুষ বাদে যে কোনো কিছু। বলতেছে ডোন্ট লেট দ্যাট বদার ইউ, মানে তাহলে কি এখানে বদার কি হওয়ার কথা ছিল, বেস্ট ফর্ম। তো আমি বেস্ট ফর্মই রাখছি। কখনো যদি দেখো যে ডোন্ট লেট দ্যাট বদার্স ইউ, তাহলে তুমি ওটা কেটে দেবা। কেটে দিয়ে কি করবা, বদার যেটা আছে ওটা ঠিক দিয়ে দিবা, আর ওটা তোমার অ্যান্সার হবে। তো লেটের ক্ষেত্রে একটা সুবিধা কি, লেটের ক্ষেত্রে পার্সন থাকলেও না অবজেক্ট থাকলেও সেটা কোনো সমস্যা হইতেছে না। কারণ কি আমি ইকুয়াল টু দিয়ে শুধুমাত্র একটাই অ্যান্সার পাবো, সেটা কি বেস ফর্ম মানে B0। তাহলে এটার পরে যাই থাকুক, পার্সন থাকুক অথবা অবজেক্ট থাকুক, আমরা সবসময় বেস ফর্মে দিব। এবং আমি এখানে যতগুলো অ্যান্সার দিই সবগুলো কি কারেক্ট অ্যান্সার গুলো দিচ্ছি। ওকে, মেকে যাই। মেকের পরে যদি পার্সন অথবা অবজেক্ট থাকে একই লেটের মতোই ওই বেস ফর্মে বসবে। আই মেড হিম টু ডু দা জব। আচ্ছা, তা আই মেড হিম টু ডু দা জব, এটা কি আমাদের সেন্টেন্সটা ঠিক আছে নাকি দেখো তো। কি বলছি, মেকের পরে পার্সন অথবা অবজেক্ট যাই থাকুক বেস ফর্ম। তাহলে এই যে মেক, তারপরে হিম, পার্সন আসলো, তার কথা বেস ফর্ম, তারপরে ভাইয়া চলে আসছে টু কি ডু দা জব হবে না, টুটা তো মেবি হবে না। মেড হিম ডু দা জব, ওটাই তো বললাম নাকি। হ্যাঁ ডু দা জব হবে, শুধু টু হবে না। হ্যাঁ তাহলে টুটা হবে না, এটা ভুল আছে। তাহলে লেট আর মেকের ফর্মুলাটা একই। আরেকটা দেখি, উই মেড দ্য অডিটোরিয়াম ফ্রি ফর দ্য নেক্সট সেশন। তাহলে আমরা মেকটা দেখ, মেকের থেকে মেড আসছে কোনো সমস্যা নাই। তারপরে কি অডিটোরিয়াম একটা নাউন আসলো, সেটা পার্সন নাকি অবজেক্ট ব্যাপার না। কারণ কি পার্সন আর অবজেক্ট যাই হোক আমরা বিজুড়ে বসাই। তার মানে এই যে ফ্রি, ফ্রিটা আমার ভার্ব, এটা আসছে কিসে বেস ফর্মে আছে, কারণ এস বাই এস কি ফ্রি নাই। তার মানে এটা ঠিক আছে, এটা ভুল আছে, ঠিক আছে। আই মেড হিম টু ডু দা জব, এটা ভুল আছে। ওকে, তাহলে লেট মেক সেম, এটা মনে রাখো। এরপর হচ্ছে হেল্প। হেল্প প্লাস পার্সন অথবা অবজেক্ট, দুই ক্ষেত্রে আমরা একই জিনিস বসাতে পারবো, কি B0 অথবা
ইনফিনিটিভ। ইনফিনিটিভ যারা চেন না তার জন্য বলি, ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস বি জিরো বেস ফ্রম, ঠিক আছে, টুর পরে বেস ফ্রম দিতে পারো। মানে আমাদের লেট এবং মেকের ক্ষেত্রে কি ছিল, যাই থাকুক আমরা বি জিরো বসাচ্ছিলাম। আর হেল্পের ক্ষেত্রে কি, একই পার্সন অবজেক্ট যাই থাকুক আমরা বি জিরো বসাতে পারবো। তবে তুমি যদি কোথাও টু প্লাস বি জিরো অপশনে পাও, ওটাও কোনো ভুল না, ওটাও ঠিক। ঠিক আছে, তার মানে আসলে কি দাঁড়ালো, লেট মেক হেল্প তিনটার ক্ষেত্রে আমরা বি জিরো বসাতে পারবো। শুধুমাত্র হেল্পের ক্ষেত্রে আমাদের সেকেন্ড অপশনটাও কারেক্ট, মানে টু প্লাস বি জিরোটাও কারেক্ট। আমরা এখানে একটু দেখি, উই হেল্প হিম ফিনিশ অর টু ফিনিশ দা ওয়ার্ক। তাহলে এখানে কি হবে, কোনটা অ্যান্সার আমাদের সূত্র অনুযায়ী কোনটা অ্যান্সার বলো? হেল্পের পরে পার্সন অথবা অবজেক্ট কারেক্ট। থাকলে দুইটাই কারেক্ট। হ্যাঁ, দুইটাই কারেক্ট। মানে কি বলছি, যাই থাকুক আমরা যে কোনো একটা বসাতে পারবো। আচ্ছা একটু দাঁড়াও। আচ্ছা, তাহলে এখানে আমরা যে কোনো একটা বসাইলেই চলবে, দুইটাই কারেক্ট, এটাও কারেক্ট এটাও কারেক্ট। কয়টা দেখি, দিস বুক শুড হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড অর টু আন্ডারস্ট্যান্ড দ্য লেকচার। তাহলে এখানে কোনটা ঠিক? দুইটাই তো হেল্প ইউ, এবার কি বলবো, আন্ডারস্ট্যান্ড নাকি টু আন্ডারস্ট্যান্ড, কোনটা হবে? দুইটাই হবে। এখানেও দুইটা ঠিক। কেন, হেল্পের পরে আমার যাই থাকুক না কেন আমি দুইটার একটা বসাইলেই চলবে। তাহলে এতটুকু যদি সাম আপ করে কি দাঁড়ালো, লেট মেক হেল্প সব জায়গায় বি জিরো বসানো যায়। হেল্পের ক্ষেত্রে তুমি যে কোনো একটা বসাতে পারো, বি জিরো অথবা টু প্লাস বি জিরো, যে কোনো একটা বসালেই চলবে। অপশনে যেটা থাকে সেটাই কারেক্ট। আর যদি দুইটা দেখো তাহলে বি জিরো দেওয়ার ট্রাই করবা। ঠিক আছে, আচ্ছা এবার আসি কি হ্যাভ এর দিকে। হ্যাভ, দেখো হ্যাভ এর ক্ষেত্রে আমরা শুধু দুইটা লিখছি, তার মানে কি আগের মতো পার্সন এবং অবজেক্ট সেম অ্যান্সার দিবে না, আলাদা আলাদা দিবে। হ্যাভ এর পরে যদি কোনো পার্সন থাকে, লিভিং থিং থাকে, তাহলে হবে বেস ফর্ম অফ ভার্ব, মানে কি বি জিরো। তবে কোনো অবজেক্ট থাকলে কি হবে, ভার্ব থ্রি। এক্সাম্পল দেখি, মাই মাদার হ্যাড মি ড্রিঙ্ক। আচ্ছা হ্যাড, এই যে আমাদের পজিটিভটা পেয়ে গেলাম, তারপরে একটা পার্সন পাইলাম, মি মানুষ, তারপরে ভার্বটা পেলাম। ওকে, তাহলে মাই মাদার হ্যাড মি ড্রিঙ্কিং মিল্ক এভরিডে, অথবা টু ড্রিঙ্ক মিল্ক এভরিডে, অথবা ড্রাঙ্ক মিল্ক এভরিডে। কোনটা আসলে সঠিক মনে হয়, বা কোন দুইটা সঠিক মনে হয় বলো? মাই মাদার হ্যাড মি ড্রিঙ্ক মিল্ক এভরিডে, টু ড্রিঙ্ক এভরিডে, অথবা ড্রাঙ্ক মিল্ক এভরিডে, কোনটা ঠিক হয়? যেটা লেখা আছে ওটাই ঠিক। হ্যাঁ, যেটা দেওয়া আছে ওটাই ঠিক, কারণ উপরের আমাদের সূত্র অনুযায়ী আমাদের দেওয়ার কথা বেস ফর্মটা বি জিরো, যেটা হচ্ছে ড্রিঙ্ক। পরেরটা দেখি, ইট কস্ট অ্যাবাউট 500 টাকা টু হ্যাভ আ টু ফিল্ড। এখন তুমি শুরু থেকে পড়ে আসতে দেখলে টু হ্যাভ আছে, এটা ভুল, এরকম করা যাবে না। আবার আমাদের পজিটিভটা কোনটা সেটাকে আইডেন্টিফাই করতে হবে। পজিটিভ হচ্ছে হ্যাভ, তো হ্যাভ এর আগে কি দিচ্ছে ওইটার দিকে তাকায় তো আর লাভ নাই। তোমার খালি ঘরটা হচ্ছে এই যে এটা হ্যাভ, তারপরে হচ্ছে আমাদের একটা নাউন অথবা প্রোনাউন থাকে। তো এখানে কি দেখো, নাউন আছে একটা এ টুথ। এ টুথ যেহেতু একটা মানুষের শরীরের অংশ, তাহলে এ টুথ কি পার্সন হওয়ার কথা না? পার্সন হলে তো তাহলে কি বি জিরো হওয়ার কথা, মানে শুধু ফিল হওয়ার কথা নাকি? কিভাবে হয়, এটা তো লিভিং থিং না পার্সন, মানে দাঁত, দাঁত তো লিভিং থিং না। কেন, দাঁত আমাদের শরীরের অংশ না? শরীরের অংশ, বাট লিভিং থিং তো না। হ্যাঁ ওটাই, হিউম্যান না সেজন্য। হ্যাঁ ওটাই, শরীরের একটা অংশ, সে নিজে আলাদা কোনো জীবন্ত কিছু না। তাহলে এটা আমরা অবজেক্ট হিসেবে ধরবো। তাহলে ইট কস্ট অ্যাবাউট 500 টাকা টু হ্যাভ আ টুথ, যেটা হচ্ছে একটা অবজেক্ট,
তারপরে আমাদের দেওয়ার কথা বি থ্রি মানে ফিল্ডের জায়গায় ফিল্ড হবে, মানে যেটা দেওয়া আছে ওটাই ঠিক। ওকে, তো এই যে দুইটা এক্সাম্পল দেখলাম, ঝামেলাটা লাগে কিন্তু কোথায় বি থ্রি বসাবো ওই জায়গাটা। তো আমার সাজেশন হচ্ছে এই যে দুইটা এক্সাম্পল দিছি ওই দুইটাকে জাস্ট মাথায় সেট করে রাখো, তাহলে সূত্রটা কি বের হইছে এমনি মাথায় থাকবে। যে কোনো সূত্র মুক্ত করা থেকে ইংলিশে যে কোনো এক্সাম্পল মনে রাখা বেশি ইজি। মুখস্থ বলবো না, জাস্ট মনে রাখা। গেটেরটা এবার আসি। গেট প্লাস পার্সন থাকলে কি হবে? ইনফিনিটিভ, মানে 2 + v0। আর যদি গেটের পর অবজেক্ট থাকে তাহলে কি হবে? v3 মানে ফার্স্ট পার্টিসিপল। এক্সাম্পল, we got our servants to wash our plates. We got আমার পজিটিভ, our servants আমার পার্সন মানুষ, ঠিক আছে। তারপর আছে কি টু ওয়াশ, কি বলছে দেখো, গেট, তারপরে কি পার্সন, কি হওয়ার কথা ইনফিনিটিভ, ইনফিনিটিভ আছে যে 2 + v0 ওয়াশ আছে। কোন জায়গায় দেখবা টু দিয়ে ওয়াশের পর আবার এস দিয়ে দিছে, ও অপশনটা কাটা দিবে, ওইটা একটা খেয়াল করতে হবে। মানে সবকিছু ঠিক রাখবে, তাহলে 2 এর পরে ওয়াশ দিয়ে দিতে পারে, 2 এর পরে ওয়াশ, তারপরে একটা এস অ্যাড করতে পারে, বা আমি যেটা দিচ্ছি ওটা দিতে পারি, এবং এটাই কারেক্ট। ছোট ছোট জিনিসগুলো খেয়াল করলেই চলবে। পরের এক্সাম্পলটা, উই গট আওয়ার হাউস পেইন্টেড লাস্ট উইক। গট হাউস, হাউস কিন্তু কোনো পার্সন না, অবজেক্ট, তাহলে তার ঠিক পরে হওয়ার কথা কি বি3। এবং তাই হচ্ছে দেখো, পেইন্টেড হয়েছে, টু পেইন্ট হয় নাই। এবং উপরে যেটা বলছি এখানেও একই কথা বলবো, যে শুধুমাত্র 4টা এক্সাম্পল জাস্ট মাথায় সেট করে রাখো, তাহলে অ্যান্সার করা ইজি হবে। এবং এই পজিটিভ টপিকটার জন্য বইয়ের 10 পেজ উল্টা পড়ার কিছু নাই, জাস্ট আমি যেটা মিলে মিলে লিখছি ওভাবে পড়লে তোমার জন্য মনে রাখা ইজি হবে। কেউ যদি মনে করে এই পেজটা পড়া বই দেখবা না, আমি দেওয়ার পরও কোনো সমস্যা হবে না, ওই অতটুকু পার্ট তুমি ইগনোর করতে পারো। আর যদি মনে হয় পড়বা, তাহলে ওই আগের মতোই খালি প্রিভিয়াস ইয়ার দাগানো গুলো পড়বা, তাইলে চলবে। সবাই ক্লিয়ার নাকি বলো? ক্লিয়ার ভাইয়া। আচ্ছা, এবার যাই হচ্ছে নন ফাইনাইটে। আমরা আগের ক্লাসে দেখছিলাম না যে প্রিন্সিপাল যে প্লট গুলো আছে, আমরা কটা ভাগ করছিলাম? 2 ভাগ করছিলাম, একটা ফাইনাইট ছিল, একটা নন ফাইনাইট ছিল। ফাইনাইট শেষ, পজিটিভ সহ, এখন আমরা নন ফাইনাইটে আসলাম। নন ফাইনাইটের একটা নামও আছে, সেটাকে আমরা বলতে পারি ভার্বালস। তো ভার্বালস কারা? ভার্ব হচ্ছে যে সব ভার্বের সাহায্যে বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ পায় না, তাদেরকে আমরা নন ফাইনাইট অর ভার্বালস বলতে পারি। কেমন? আমরা মোটামুটি 2 ক্লাসে বলছি 2বার যে একটা বাক্য তৈরি করার জন্য আমাদের ফাইনাইট ভার্ব লাগে, সাবজেক্টের পরে ফাইনাইট ভার্ব লাগে। ওকে, তো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকলেই সেটাকে আমরা বাক্য বলতে পারি। তার মানে ফাইনাইট ভার্ব কি অর্থ প্রকাশ করতে পারে। তবে যদি নন ফাইনাইট থাকে, মানে সাবজেক্টের পরে যদি নন ফাইনাইট ভার্ব থাকে, তাহলে অর্থ প্রকাশ করতে পারবে না। কারণ কি, সেটা আমাদের বাক্যই হচ্ছে না। তো ঠিক এই জন্যই নন ফাইনাইট বা যে ভার্বগুলো আছে তাদের সংজ্ঞায় বলা হচ্ছে যে যে সকল ভার্বের সাহায্যে আমরা বাক্য অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারবো না, তারাই হচ্ছে নন ফাইনাইট এবং অথবা ভার্বালস। তো সংজ্ঞা থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের নন ফাইনাইটের ভিতরে কারা কারা পড়ে এবং কইকে ইউজ করা যায় সেটা জানা। তো ওখানে এখন যাইতেছে। আচ্ছা, তো টাইপস অফ নন ফাইনাইট কয়টা? টোটালি 3টা। ইনফিনিটিভ, যেটা একটু আগে আমরা পজিটিভের ভিতরে দেখছিলাম, সেটা আসলে 2 রকম। একটা হচ্ছে 2 + v0, ঠিক আছে, 2 + v0 যেটা দেখছি আমরা। আর একটা আছে বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ কোনটা? বেয়ার ইনফিনিটিভ মানে হচ্ছে যেখানে 2 নাই, ঠিক আছে, শুধু আমাদের v0টা আছে, 2 নাই শুধু v0 আছে, ওটা হচ্ছে আমাদের বেয়ার ইনফিনিটিভ, মানে শুধু বেস ফর্মটা, ওটাকে আমরা ইনফিনিটিভও বলতে পারবো এক টাইপের। আর হচ্ছে কি জিরান্ট। জিরান্ট কোনটা? বা প্লাস এনজি, এবং সেটা অবশ্যই নাউনের কাজ করে। পার্টিসিপল 3টা, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল আমরা চিনি, এটা বি3, এটা আমাদের কি ছিল বি4, আমাদের ওই যে 0 থেকে 5 পর্যন্ত লিস্টে। আর পারফেক্ট পার্টিসিপল আমাদের কোনো লিস্টে ছিল না, এটা আমাদের নতুন, এটা আমরা একবার লাস্টে চিনাই দেবো, আপাতত জোর নিয়ে লাভ নেই। কিন্তু এটা আসলে পাস্ট পার্টিসিপলের থেকে আসছে।
আচ্ছা, তো যদিও লিস্টটা দেখালাম পুরোটা এখনই মুখস্থ করতে এমন না, কারণ আমরা আস্তে আস্তে আগাবো, প্রত্যেকটা টাইপে এখন দেখবো। তো ওখানে যাই। ফার্স্টে হচ্ছে কি ইনফিনিটিভ। ইনফিনিটিভ আসলে কি সেটা এখন দেখি। উদ্দেশ্য, প্রতি অথবা তে, মানে তে বলতে কি করতে, যেতে, খেলতে, এসব বোঝাতে ইনফিনিটিভ আমরা ইউজ করি। তো ইনফিনিটিভ প্রথমে বলছিলাম কি দুই টাইপের, একটা কি ছিল বিয়ার ইনফিনিটিভ, একটা কি টু ইনফিনিটিভ। ওইটাই এখন বলবো। দেখো, টু আর যদি ভি জিরো থাকে তাকে আমরা টু ইনফিনিটিভ বলতে পারি, অথবা ফুল ইনফিনিটিভ বলতে পারি। অথবা তুমি যদি এখন টু প্লাস ভি জিরো কে ইনফিনিটিভ বলে কোনো সমস্যা নেই, কারণ ম্যাক্সিমাম জায়গায় 99% জায়গায় আমরা আসলে ইনফিনিটিভ বলতে টু প্লাস ভি জিরো ইউজ করতেছি। ঠিক আছে, তো এটাকে শুধু ইনফিনিটিভ বলতে পারে, কোনো সমস্যা নেই। অথবা আরেকটা কি হতে পারে, শুধু ভি জিরো। ঠিক আছে, তো শুধু ভি জিরো কে কি বলবো, পেয়ার ইনফিনিটিভ। ঠিক আছে, তাহলে দুই টাইপের আমরা ইনফিনিটিভ পাইলাম। দেখতে দুই টাইপের, ঠিক আছে, কিন্তু কাজের দিক থেকে কিন্তু আরো দুই টাইপের আছে। ঠিক আছে, কেমন, সিম্পল অথবা নাউন ইনফিনিটিভ, মানে যেটা নাউনের মতো কাজ করে। আর আরেকটা কি হতে পারে, জিরান্ডিয়াল অর কোয়ালিফাইং ইনফিনিটিভ। সিম্পল অথবা নাউন ইনফিনিটিভ কি নাউনের মতো কাজ করবে, নাম থেকেই বুঝতেছি। আর বাকি থাকে কি জিরান্ডিয়াল অর কোয়ালিফাইং, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের মতো কাজ করে। প্রথমটা কি নাউনের মতো কাজ করে, পরেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের মতো কাজ করে। তাহলে আমরা যখন একটা কোয়েশ্চেন দেখবো, আমরা আগে দেখবো যে সেটা ইনফিনিটিভ নাকি। তো যখন টু প্লাস ভি জিরো দেখবো ম্যাক্সিমাম টাইমে তো বুঝে যাবো সেটা ইনফিনিটিভ। এবার সেটা সিম্পল ইনফিনিটিভ নাকি কোয়ালিফাইং ইনফিনিটিভ, সেটা আমরা আসলে কি ভাবে কাজ করতেছে সেটা দেখে বুঝবো। নাউনের মতো কাজ করতেছে নাকি নাউন বাদে বাকি দুইটা, মানে কি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের মতো কাজ করতেছে, তার উপর ডিপেন্ড করে আমরা আরো দুইটা টাইপে ফেলাতে পারবো। যদিও ম্যাক্সিমাম টাইমে এই দুইটা থেকে অপশন থাকে না, শুধুমাত্র ইনফিনিটিভ চিনলেই চলে, তাও আমরা জানি না রাখবো, কারণ একটা চলে আসলে তো আমরা ধরা খেয়ে যাবো। তো দেখতে হবে। এখন ওই যে দুইটা টাইপের এখন ইউজ দেখি। ঠিক আছে, প্রথমটা কি বলছিলাম, নাউন হিসাবে কাজ করে। তার মানে এই যে ওর যে আমাদের পাঁচটা ইউজ আছে সবগুলা কি নাউন যে সব জায়গায় বসতে পারে, ওইসব ইউজই আছে আসলে। একটা একটা পরও দেখো, এজ এ সাবজেক্ট, তো নাউন গুলা কি সাবজেক্ট হিসেবে বসে আসলে। এই দেখো, টু টেল আ লাই ইজ আ সিন। এই যে টু টেল, ঠিক আছে, টু টেল এটা কি আমাদের নাউনের পজিশনে আছে, এই যে আমাদের মেইন যে ভার্বটা আছে তার ঠিক আগে আছে। তার মানে কি টু টেলটা এখানে কি সাবজেক্টের পজিশনে আছে, সাবজেক্ট পজিশন বসতেই পারে। তারপরে কি অবজেক্ট পজিশনে বসতে পারে, হি লাইকস টু সুইম, এই যে কি পছন্দ করে, সাঁতার কাটতে, অবজেক্টের পজিশনে আছে। অবজেক্ট অফ আ প্রিপোজিশন, হি ইজ অ্যাবাউট টু ডাই, এই যে আমাদের অবজেক্ট হচ্ছে টু সুইম ছিল, আর প্রিপোজিশনের অবজেক্ট কিভাবে হলো দেখো, অ্যাবাউট একটা প্রিপোজিশন, তারপরে টু ডাই আছে। তার মানে কি প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে আসে, ভার্বের অবজেক্ট হিসেবে নাই। ভার্বের অবজেক্ট হলো এখানে ভার্বের পরে টু প্লাস ভি জিরো। আর যখন একটা প্রিপোজিশন যায় আর তারপরে টু আমাদের ভি জিরো হচ্ছে, সেটা আসলে কার অবজেক্ট, প্রিপোজিশনের অবজেক্ট হলো। তারপর কি হইতে পারে, কমপ্লিমেন্ট অফ আ ভার্ব। আচ্ছা, কমপ্লিমেন্ট অফ আ ভার্ব কিভাবে হলো দেখো, টু সি ইজ টু বিলিভ, যাই দেখবা তাই বিশ্বাস করবা। ওকে, তো এটাকে এই যে কমপ্লিমেন্ট, এটা আসলে কিন্তু অবজেক্টের মতোই দেখা যাচ্ছে, কিন্তু আমরা কমপ্লিমেন্ট কিভাবে বের করছিলাম, সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই মানুষকে ইন্ডিকেট করে বা একই জিনিসকে ইন্ডিকেট করে, তাহলে ওই পরের যে জিনিসটা থাকে সেটাকে আমরা কমপ্লিমেন্ট বলতে পারি। ঠিক ওই সেন্সে আর কি এই জিনিসটাকে আমরা কমপ্লিমেন্ট বলতেছি। ওকে, এরপর কি অবজেক্টিভ কমপ্লিমেন্ট। অবজেক্টিভ কমপ্লিমেন্ট মানে কি অবজেক্টের কমপ্লিমেন্ট। তো দেখো এখানে আই স হিম গো, তো এই যে আমার অবজেক্ট হচ্ছে হিম, আর তার ঠিক পরেই আছে গো, মানে আমার অবজেক্টের পরে যে গোটা আছে সেটা তাকে ইন্ডিকেট করতেছে, হিমকে ইন্ডিকেট করতেছে, মানে কে যাচ্ছে, সে যাচ্ছে, আমি তাকে যেতে দেখছিলাম। তার মানে এই আমার যে ভার্বটা সেটা অবজেক্টের, এই জন্য ও আসলে কি অবজেক্টের কমপ্লিমেন্ট, এই জন্য এটাকে অবজেক্টিভ কমপ্লিমেন্ট বলতেছে। এবং এখানে টু গো নাই, তাও এটাকে আমরা ইনফিনিটিভের টপিকে ফেলাইছি, কারণ কি শুধু ভি জিরো কে আমরা কি ভিআর ইনফিনিটিভ বলতে পারি। ওই সেন্স থেকে এটা আমাদের ইনফিনিটিভের টপিকে পড়ছে। এখন কোন পজিশনে বসে এটাও কিন্তু পরীক্ষা আসার মতো কোশ্চেন হওয়ার কথা ছিল না, তবে দেখা যায় কোথাও কোথাও কোশ্চেনটা দিয়ে দেয়। কেমন দিয়ে দেয়,
মনে করো এই সেন্টেন্সটা দিছে, ঠিক আছে, সেন্টেন্সটা দিয়ে বলবে এখানে ইনফিনিটিভ কি হিসাবে আমাদের বসছে। তো এই যে এইটা নিচে রাখতে বলবে এটা কি হিসেবে বসছে। তো এখন তোমার অপশনে থাকবে কি সাবজেক্ট, অবজেক্ট, তারপরে অবজেক্ট অফ প্রিপোজিশন, তারপরে হচ্ছে কি কমপ্লিমেন্ট অফ ভার্ব। তো তোমার কনফিউশন আসতে পারে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট অফ ভার্বের উপরে। এই যে কারণ এই যে দুই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা অবজেক্টের পজিশনে আছে। তো তখন তুমি মিলাবা যে আমাদের সাবজেক্ট আর অবজেক্ট কি একই জিনিস নাকি। তো এখানে একই জিনিসই দেখো, যেটা দেখবা সেটাই বিশ্বাস করবা, মানে একই জিনিস কানেক্ট করতে পারতেছো, তার মানে এটাকে তুমি কমপ্লিমেন্ট অফ ভার্ব বলবা, তখন ওইটা ঠিক দিবা। ওকে, এটার পিছে খুব মাথা কাটানো লাগবে না, দিলে খুবই ছোট একটা সেন্টেন্স দিবে যেটা দেখেই আমরা বের করে ফেলতে পারবো। তো সিম্পল ইনফিনিটিভ এটা বুঝছো নাকি বলো, এই 5টা এক্সাম্পল। ভাইয়া আই স হিম গো, এটা একটু আরেকবার বলেন তো। আচ্ছা, এটা না বুঝো না মানে, এটা কি বুঝছো কমপ্লিমেন্ট অফ ভার্ব বুঝছো? হ্যাঁ, এটা এতটুকুই বুঝিনি ভাইয়া। এটা বুঝছি, পরেরটা যেখানে হ্যাঁ কমপ্লিমেন্ট কি হ্যাঁ, বাকি। আচ্ছা, এখন অবজেক্টিভ কমপ্লিমেন্ট মানে কি, অবজেক্টের কমপ্লিমেন্ট। এখানে অবজেক্ট কোনটা দেখো, আই স হিম গো, এই যে কাকে যাইতে দেখছিলাম, কোয়েশ্চেন করলা কাকে, আমরা অবজেক্ট কখন পাই, কি অথবা কাকে দ্বারা কোয়েশ্চেন গুলো অবজেক্ট পাই। তো হিম, আই স হিম গো, কাকে যেতে দেখছি তাকে যেতে দেখছি, অবজেক্ট পেয়ে গেছি। আর ম্যাক্সিমাম টাইমে ভার্বের ঠিক পরেই নাউন বা প্রোনাউনই আসলে অবজেক্ট হয়। তো অবজেক্ট তো পাইলাম এখন হিম, এখন হিমের পরে গো আছে, ঠিক আছে, হিমের পরে আরেকটা ভার্ব আছে। এখন এই গোটা কাকে ইন্ডিকেট করতেছে, কাকে যেতে দেখছি তাকে যেতে Yes. দেখছি, তার মানে অবজেক্টের এটা কমপ্লিমেন্ট। ঠিক আছে, তার ঠিক আগেরটাই দেখো, টু সি ইজ টু বিলিভ, তাহলে টু বিলিভ হচ্ছে আমাদের অবজেক্ট ছিল। তো অবজেক্ট কাকে ইন্ডিকেট করছে, টু সি কে, যা দেখবা তাই বিশ্বাস করবা, মানে সাবজেক্ট এবং অবজেক্টের কানেকশন করতে পারতাছিল, এটা এই জন্য এটা কমপ্লিমেন্ট হয়েছে কি ভার্বের। কিন্তু এই যেটা আছে সেটা কমপ্লিমেন্ট হয়েছে কি অবজেক্টের, কারণ ওকে ইন্ডিকেট করতেছে, কানেকশন এই দুজনের ভিতরে। এভাবে এই জন্য এটাকে আমরা অবজেক্টিভ কমপ্লিমেন্ট বলছিলাম। ওকে, বুঝতে পারছি। আচ্ছা, এরপর হচ্ছে জিরান্ডিয়াল। জিরান্ডিয়াল আরেকটা নাম দেখছিলাম, কেউ কি বলতে পারবা না দেখে এখন? জিরান্ডিয়াল ইনফিনিটিভের আরেকটা নাম একটু আগে দেখছি, মনে নাই? কোয়ালিফাইং, মানে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। আচ্ছা, ইউজ গুলা দেখি এবার, জিনিসটা কেমন হতে পারে। বলছিলাম অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হবে। তো অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের কিন্তু লিস্টটা অনেক বড়, নাউনের লিস্ট খুবই ছোট। ওর নাম ঘুরে ফিরে নাম বুঝলেই নাউন বুঝি। কিন্তু অ্যাডজেক্টিভের জন্য কয়টা পয়েন্ট আছে, 5টা অথবা 6টা আছে, 5টা বলতে পারো অথবা 6টা পয়েন্টে বলতে পারো। কার মনে আছে বলো যে কি কি থেকে আমরা বলতে পারি যে এটা অ্যাডজেক্টিভ, বা কি দেখে মনে হতে পারে এটা একটা অ্যাডজেক্টিভ? দোষ, গুণ, অবস্থা, সংখ্যা। হ্যাঁ, আরেকটা আছে তো, দোষ, আরেকটা ভুলে দোষ, গুণ, সংখ্যা, অবস্থান, পরিমাণ, পরিমাপ। হুম। হ্যাঁ, পরিমাণ পরিমাপ বললে যদি তুমি একটা বুঝাও তাহলে 5টা, যদি আলাদা বুঝাও তাহলে 6টা। ঠিক আছে, এই 6টা থেকে আমরা অ্যাডজেক্টিভ বলতে পারি। এবং অ্যাডভার্ব কি, এই অ্যাডভার্ব বের করার থেকে অ্যাডভার্ব কে বাকি সবার থেকে আলাদা করা বেশি ইজি। মানে কি, যেটা নাউন না, ভার্ব না, অ্যাডজেক্টিভ না, সেটাই অ্যাডভার্ব। ওভাবে আমরা সহজে বলতে পারি, কারণ অ্যাডভার্বের লিস্ট অনেক লম্বা। তো এখানে জিনিসগুলো আমরা 5টা পয়েন্টে ফালাইছি, যদিও দরকার নাই, ঠিক আছে। তাও 5টা পয়েন্টে ফালালে ব্যাপারটা কি হবে, তুমি ভালোভাবে জিনিসগুলো কাউন্ট করতে পারবা। মানে এটা 5টা পজিশন না, এখানে যেরকম 5টা পজিশন দিছি ওইভাবে 5টা পজিশন না, এখানে 5টা এক্সাম্পল আসলে, ঠিক আছে, 5ভাবে ইউজ করা যায়। তো এক্সাম্পল এটা আসলে, মানে এই 5টাই যেমন না। ফার্স্ট এক্সাম্পলটা দেখো, হি কেম টু সি মি। আচ্ছা দেখো, এখানে কেম এ ভার্ব, ভার্বটা ঠিক পরে আমাদের আরেকটা ভার্ব দিয়ে খালি ঘর থাকবে, ঠিক আছে। তো তোমার তো অবশ্যই টু প্লাস বি জিরো বসালা। এখন এটাকে কোয়েশ্চেন করবে তোমার এটা কি সিম্পল ইনফিনিটিভ নাকি জিরান্ডিয়াল ইনফিনিটিভ। তো তখন তোমার কাজ কি হবে, তোমাকে দেখা যে কেন আসছে, একটা কি উদ্দেশ্য নিয়ে আসছে, এই যে টু সি, পারপাস।
ঠিক আছে, অথবা যেটাকে তুমি নাউনে ফেলাইতে পারতেছো না, একটা ইনফিনিটিভ দেখছো যেটাকে তুমি নাউনে ফেলাইতে পারতেছো না, মানে সিম্পলে ফেলাইতে পারতেছো না, তাহলে সেটা তো জেরান্ডিয়াল হয়ে যাবে। এই যে দেখো তুমি ভার্বে কোশ্চেন করলা যে কি আসে, অ্যান্সার কিন্তু টু সি আর হইতেছে না। ঠিক আছে, তাহলে এটা কি একটা পার্পস হয়ে গেছে, উদ্দেশ্য হয়ে গেছে। হি শি কেম টু সি মি, তাহলে এই টু সিটা যাই হোক সিম্পল না, তার মানে কি আরেকটা পার্টি থাকে, সেটা হচ্ছে কি জিরান্ডিয়াল ইনফিনিটিভ, ওখানে বসছে। আরেকটা দেখি, আই এম সরি টু ডিস্টার্ব ইউ, সরি টু ডিস্টার্ব ইউ, যে টু ডিস্টার্ব এটা আমাদের ইনফিনিটিভ। কোন ইনফিনিটিভ? আবারও দেখো তুমি নাউনে ফালানোর ট্রাই করো, করবে না, কারণ এটা কি একটা কারণ বোঝাচ্ছে যে আমি কেন সরি, তোমাকে ডিস্টার্ব করছি এই জন্য সরি। কন্ডিশন, ইউ ক্যান টেক মাই বুক টু রিড, ঠিক আছে, তুমি আমার বইটা কেন নিবা, আবার কেন কোশ্চেন করতেছি। ঠিক আছে, কি বা কাকে বলতেছি না, বা কি বা কাকে বলে তো অবজেক্ট আসতো, তাও নাউনে ফালানো যেত, কিন্তু ওটাও হইতেছে না, তার মানে কি এটাও আমাদের জিরান্ডিয়াল ইনফিনিটিভ হইতেছে। রেজাল্ট একইভাবে। ঠিক আছে, হি স্টাডিড হার্ড টু স্কোর গুড মার্কস ইন দ্য এক্সাম, টু স্কোর, সে কেন কঠোর পরিশ্রম করছে, কারণ সে কি পরীক্ষা ভালো স্কোর চায়। ঠিক আছে, তো কেন অ্যান্সার তো কখনো আর নাউন হয় না, এটাও কি কারণ কি রেজাল্ট চাইতেছো, বা এটা উদ্দেশ্য বলতে পারো যে ভালো নাম্বার পাওয়ার জন্য করতেছে, ওর উদ্দেশ্য হচ্ছে তা। লাস্ট একটা আছে যেটা একটু নতুন লাগতে পারে, সেটা হচ্ছে প্যারেনথেটিক্যাল ইউজ। প্যারেনথেটিক্যাল ইউজ বলতে আসলে বোঝায় একটা সিম্পল সেন্টেন্স আছে, দেখো সিম্পল সেন্টেন্স কোনটা, যে সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে এবং একটাই ফাইনাইট ভার্ব থাকবে, এটা কেবল সিম্পল সেন্টেন্স। তবে লেজ একটা থাকবে, দেখো এক্সট্রা লেজ থাকতেই পারে, মানে উপরের আমার এই চারটা সেন্টেন্সই আমার সিম্পল সেন্টেন্স, 5 নাম্বারটাও সিম্পল সেন্টেন্স, কিন্তু এখানে তোমার মনে হতে পারে যে আরেকটা পার্ট আছে, যদিও কিন্তু এটা কোনো আলাদা সেন্টেন্স বলতে পারবে না, কারণ এখানে সাবজেক্টও নাই, এখানে ফাইনাইট ভার্বও নাই, ভার্ব আছে ফাইনাইট ভার্ব নাই। আর যে সেন্টেন্সের সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে না, সেটাকে তো সেন্টেন্সই বলতে পারবো না, তার মানে এখানে আমি ভার্ব দেখতেছি কিন্তু সেটা একটা নন ফাইনাইট, কারণ কি সেটা 2 + V0। এবং এই যে একটা পার্ট আসলো যেটা কোনো নিজের ইয়া সাবজেক্ট তৈরি করতে পারে নাই, কিন্তু একটা সেন্টেন্সের শুরুতে আছে একসাথে, তখন ওই যে ইউজটা করি সেটাকে আমরা প্যারেন্থেটিক্যাল ইউজ বলতে পারি। প্যারেন্থেটিক্যাল ইউজ মানে কি একটা কালেকশন অফ ওয়ার্ড ইউজ করতেছে, এটা নিজের আলাদা কোনো অর্থ নাই। যেমন এখানে ব্যাপারটা কি আসলে দেখো, টু স্পিক ফ্র্যাঙ্কলি ইজ নট আ গুড ম্যান, যে যদি ফ্র্যাঙ্কলি বলি তাহলে সে একজন ছেলে ভালো লোক না। তো তুমি যদি শুধু চাও টু স্পিক ফ্র্যাঙ্কলি একটা সেন্টেন্স বানাইতে, কোনো সেন্টেন্স না, একটা সাবজেক্ট নাই, ফাইনাল ভার্ব নাই, এই জন্য এটাকে প্যারেন্থেটিক্যাল ইউজ বলতেছে। এটাও কোনো কোয়েশ্চেন না যে এখানে এই জিনিসটা কি হিসেবে প্যারেন্থেটিক্যাল ইউজ করছে না কি করছে, কোনো কোয়েশ্চেন না, তবে এইটাকে প্যারেন্থেটিক্যাল ইউজ বলে জাস্ট আমরা জেনে রাখলাম। এই পুরো স্লাইডটা বুঝছো নাকি সবাই বলো? জি ভাইয়া। আচ্ছা, তো ইনফিনিটিভ কোয়েশ্চেন কি, ইনফিনিটিভ কোয়েশ্চেন খুবই সোজা, 2 + V0 অথবা শুধু V0 থাকতে পারে। একটা কোয়েশ্চেনে যেটা তোমাকে কনফিউজ করতে পারে সেটা হচ্ছে আমাদের এই যে সিম্পলের ভিতরে 5 নাম্বার যেটা ছিল, যে এই সেম সেন্টেন্সটা দিয়ে গোল নিচে দাগ দিয়ে বলবে এটা কি। ঠিক আছে, এটা কি ইনফিনিটিভ, এটা জিরান নাকি পার্টিসিপল নাকি অক্সিলারি, তখন তুমি এটাকে কোনো জায়গাতে ফালাইতে পারতেছো না, কারণ কি 2 + V0 নাই, B+ING নাই, ঠিক আছে, বা তোমার B3 নাই, বা কোনো অক্সিলারিও না, তখন তুমি মনে করো কোশ্চেন ভুল, কিন্তু কোশ্চেন ভুল না, কারণ ইনফিনিটিভ দুইটা পার্ট থাকতে পারে, একটা বেয়ার ইনফিনিটিভ, একটা হচ্ছে কি 2 + V0, এটা বেয়ার ইনফিনিটিভ। ঠিক আছে, ওই জায়গাটা তুমি আটকে যাবে, এই জন্য এই এক্সাম্পলটা দিলাম, আর বাকিগুলো ইজি। আচ্ছা, এখন ইনফিনিটিভ ইউজ করার কিছু রুল আছে, যদিও এই আমি ইনফিনিটিভ রুল বলতে যেগুলো ইনক্লুড করছি এগুলা ম্যাক্সিমাম বইয়েই তোমার কি বলে রাইট ফর্ম ভার্ব অথবা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ভিতরে ফেলাই দিছে। তো এই সবগুলা যেহেতু ইনফিনিটিভের ইউজ, এই জন্য আমরা ইনফিনিটিভের রুলের আন্ডারে ফেলাইলাম যে এই ওয়ার্ড গুলা থেকে আমরা ইনফিনিটিভ ইউজ করবো। তো সুবিধাটা কি হবে, যখন তুমি ওই ক্লাসটা করবা তোমার এই এতগুলা নতুন রুল আলাদা করে পড়তে হবে না, মানে তোমার জন্য অর্ধেক পড়াটাই নাই হয়ে যাবে তখন। ঠিক আছে, তো কানেক্ট করে এই জন্য অ্যাড করে ফেললাম। তো ইনফিনিটিভ কই কই ইউজ করা যায় সেটা এখন দেখি, কারণ সব সময় তোমাকে একটা সার্কেল দিয়া, এই যে এরকম সার্কেল দিয়া কোয়েশ্চেন করবে না, কোথাও কোথাও তোমাকে খালি করে দিয়ে বলবে এখানে কি বসাবা, এবং ওইটাই আসে, যেটা এখন দেখবো।
এই দেখো লিস্টটা দেখি। আস্ক, ওয়ান, ট্রাই, প্রমিস, লাইক, লার্ন, ম্যানেজ, রিফিউজ, ইন্টেন্ট, ডিসাইড, ফেল, ফরগেট, হোপ, কন্টিনিউ, কনভিন্স, প্রপোজ এক্সেট্রা এর পর ইনফিনিট মানে কি 2 + b0 হয়। তবে নো, লার্ন, টিচ, শো, এক্সপ্লেন এগুলার পরে শুধু 2 + b0 না, হাউ +2 + b0 হয়। কেমন আমরা 3টা এক্সাম্পল দেখি। দেখো, চিলড্রেন শুড লার্ন টু টেক কেয়ার অফ দেয়ার হেলথ। লার্ন টু টেক, তাহলে বাচ্চাদের কি জানা শেখা উচিত, কিভাবে তারা নিজেদের স্বাস্থ্যের টেক কেয়ার করবে, ঠিক আছে, বা যত্ন নিবে। তো দেখো আমি কি বলছিলাম, এই লিস্ট থেকে লার্ন এর পরে 2 + b0 হয়, এই জন্য 2 + b0 হয়েছে। তবে যে লার্ন যেটা সেটা কিন্তু 2 লিস্টে পারে, তবে পরে লিখছি যে এই 2টা লিস্টে লার্ন করে যায়। তো ম্যাক্সিমাম টাইমে আসলে আমাদের অপশনে 2টা থাকবে না। মানে এই পরের সেন্টেন্সটার কথা বলতেছি যে চিলড্রেন শুড লার্ন হাউ টু টেক কেয়ার অফ ইয়ার হেলথ, এটা হাউ দিয়ে করতে পারো অথবা 2 + টেক কেয়ার দিয়ে করতে পারো লার্নের ক্ষেত্রে। কোয়েশ্চেনে যখন একটা অপশন থাকবে ওটা তুমি টিক দিতে পারবা। তবে হাউ দিয়ে বেশি আসে কোনটা, সেটা হচ্ছে এই যে নো, যে ইউ শুড নো হাউ টু টেক কেয়ার অফ ইউর হেলথ। নো এর পরে হাউ টু আসে, এটাই ম্যাক্সিমাম টাইম আসে। তো এটা একটু ভালো করে দেখবা, নোটটা জাস্ট খেয়াল রাখবা। আর উপরে যতগুলো বলছি এখান থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার লাইক, আর হচ্ছে এখানে ফরগেট এবং ফেল, ঠিক আছে, এই 3টা বেশি বেশি আসে। কারণ লিস্টে অবশ্যই কেউ মনে রাখবে না। তো তুমি কি করতে পারে, আগের মতোই যেটা আমি পজিটিভ বলছিলাম, একটা এক্সাম্পল দেখে তুমি ইজিলি মনে রাখতে পারবা যে কোন জায়গায় কি বসে। বক্স গোল্লা যেগুলো আছে সেগুলো তো দেখবাই, তারপর আমি যখন বই দিব ওখান থেকে তো তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখবাই। তো প্রিভিয়াস ইয়ার অবশ্যই সবগুলো আসে নাই, যেগুলো আসছে ওগুলাই দেখবা, ঠিক আছে। আরেকটা এক্সাম্পল আছে দেখো, এ বার্ড হ্যাজ টু লার্ন হাউ টু ইউজ ইটস উইংস। তাহলে একটা পাখির কি জানতে হবে, কিভাবে তার উইং গুলা ইউজ করবে। তো এরকমই কোয়েশ্চেনটা কি থাকবে, হ্যাজ টু লার্ন, তারপরে এই পুরাটাই থাকবে না, এটা থাকবে অপশনে। তোমার খুঁজে বের করতে হবে যে লার্নের পরে কোনটা ইউজ করা যায়। তো একটু আগে বলছিলাম না যে লার্নের পরে হাউ টু টাইপ ম্যাক্সিমাম টাইমে থাকবে। এই জন্য দেখো লার্ন দিয়ে শুধুমাত্র একটাই পাইছি টু টেক, বাকি আরো 2টা পাইছি কি হাউ ইউজ করা। এভাবে আমরা এই যে ওয়ার্ড গুলা মনে রাখবো এবং অপশন থেকে মিলাবো যে আসলে এটার পরে শুধু 2 + b0 বসবে নাকি হাউ টু +b0 বসবে। প্র্যাকটিস করলে এটা জানতে পারবো। এটা মানে ভুলে যাওয়ার মতো তেমন কিছু হবে না, জাস্ট প্রিভিয়াস ইয়ার গুলা দাগাবা। দাগাই তো অবশ্যই দিব, ওগুলা জাস্ট মাথায় রাখবে, লিস্ট মনে রাখতে হবে না। আচ্ছা, আরেকটা আছে রুল, সেটা হচ্ছে মডাল ভার্ব এবং পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব গুলো কোনগুলো, ওই যে আমরা 5টা দেখছিলাম একটা স্লাইডে, ওই 5টা। এবং হচ্ছে হিয়ার, ওয়াচ, সি, এই যে 5টা ক্যাটাগরি দিলাম, এই 5টা ক্যাটাগরির পরে সবসময় বেয়ার ইনফিনিটিভ হয়। পজিটিভের পরে যে বেয়ার ইনফিনিটিভ হয় সেটা আমরা জানি, মডালের পরে বেয়ার ইনফিনিটিভ হয় সেটাও আমরা জানি। কিন্তু একটা মডাল বলো যেটা পরে বেয়ার ইনফিনিটিভ ইউজ করছিলাম, যে কোনো একজন বলো। একটা মডাল বলো এবং সেটা পরে বেয়ার ইনফিনিটিভ মানে কি। আমরা তো মডেল গুলো এবার সবসময় b0 বসাই, কিভাবে বসেছিল একটা এক্সাম্পল মনে করে বলো। শুট দিয়ে বলো। আই শুড গো, এরকম হয়। শোনা যায় না, আই শুড গো। সেন্টেন্স কমপ্লিট করবা তো। হ্যাঁ, আই শুড গো, কই আই শুড গো হোম, ঠিক আছে, আই শুড গো হোম। তো এই যে শুডের পরে b0 বসালাম, তাহলে মডেলের পরে যে b0 এটা আমরা জানি, পজিটিভটাও আজকে জানছি। নতুন 3টা জানলা কি, হেয়ার, ওয়াচ, সি। হেয়ার ওয়াচ কিন্তু আমাদের ওই ফিফথ সেন্স আছে না 5টা ইন্দ্রিয়, ওই 3টা, ওই 5টার ভিতরে 3টা। এভাবে শর্টকাটে মনে রাখতে পারবা, দেখা, শোনা, আর কি, পাঁচা একই জিনিস, দেখা আর শোনা, ঠিক আছে। ওই 3টা ওয়ার্ড এবং এই 2টা ক্যাটাগরি সবার ক্ষেত্রে আমরা b0 বসাই সবসময়। তো আবারও মুখস্থ করার মতো কিছুই না, কারণ মডেলের পরে যে b0 জানি, পজিটিভ পরে b0 আমরা জানি ম্যাক্সিমাম টাইমে।
ঠিক আছে, যদিও এখানে কি লেট আর কি গেট হবে না নাকি, কারণ সবসময় তো এখানে ভিজিট হইতেছে না, দুইটা ক্যাটাগরি আছে। তো এটাও তোমার সূত্র অনুযায়ী আমার রাখতে হবে, কারণ এই যে একটু আগে দেখছি দেখো বি0 কিন্তু পুরোপুরি বি0 ছিল না। এই যে কোথাও বি0 হয়েছে, কোথাও বি3 হয়েছে, কোথাও 2+B2 হয়েছে, কোথাও কি বি3 হয়েছে, একবারে পজিটিভ সবগুলা না, কয়েকটায় বাদ আছে, এটাও মাথায় রাখতে হবে। এক্সাম্পলটা দেখি একটা, হি মেড মি ডু আনপ্লেজেন্ট থিংস। তাহলে এই যে মেড আমার পজিটিভ ভার্বটা, মি একটা পার্সন আসলো, তারপরে কি বি0 বসাই দিলাম, তাহলে পজিটিভ থেকে এটা আসছে। ঠিক আছে, তাহলে দুইটা সূত্র পাইলাম, একটা ওয়ার্ড আর হচ্ছে এগুলো মডাল, পজিটিভ এবং এই তিনটা ভার্বের পরে আমরা ভার্ব ইনফিনিটিভ বসাবো। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে ভাইয়া হ্যাঁ। হ্যাঁ, একটু আগের স্লাইডটাতে যান। হেয়ার ওয়াচের ব্যাপারটা একটু আরেকবার বলবেন? হিয়ার ওয়াচ সি, না এখানে এক্সাম্পল কিছুই দেখাই নাই, এখানে জাস্ট বলছি যে এই তিনটা থাকলে ভার্ব ইনফিনিটিভ বসাতে হয়। মানে কোথাও কোনো সেন্টেন্স যদি তোমাকে দিয়ে হেয়ার ওয়াচ ওয়াটার সি দেখো এবং পরে যদি খালি ঘর দেখো, তখন ভার্ব ইনফিনিটিভ বসাতে পারবা। আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন, যেটা হচ্ছে উপরের যে এক্সাম্পল গুলো আছে ওখানে যে হ্যাঁ চিলড্রেন শুড লার্ন টু টেক কেয়ার অফ দ্যার থিংস, তো এখানে কি হ্যাঁ, কোনো ভাবে কমপ্লিমেন্ট হয়, যে মানে চিলড্রেনরাই তাদের স্বাস্থ্যের খেয়াল রাখতেছে, মানে যে সেই করতেছে? আচ্ছা এখানে তুমি কমপ্লিমেন্ট বের করতে চাইতেছো সেটা, হ্যাঁ, এখানে কি হয়? আমার মাথায় ঘুরতেছে আর কি। তুমি চাইলেই তো কমপ্লিমেন্ট বের করতে পারো, কোনো সমস্যা নাই তো, কিন্তু কমপ্লিমেন্টই যে থাকতে হবে এমন কিছু না। ঠিক আছে, মানে প্রত্যেকটা সেন্টেন্সে যে কমপ্লিমেন্ট থাকতে হবে এটা নেসেসারি না, কমপ্লিমেন্ট থাকলে বের করবে। আর কমপ্লিমেন্ট কি বলছি, সিম্পল সেন্টেন্সের কমপ্লিমেন্ট বের করতে বলবে। এই যে ছোট একটা সেন্টেন্স দেখো, ছোট একটা সেন্টেন্স, টু সি ইজ টু বিলিভ, ছোট সেন্টেন্স, এই যে ভার্বের পরে পুরোটা কি তাকে ইন্ডিকেট করতেছে, যাকে দেখ, যা দেখবা তাই বিশেষ করবা, ছোট সেন্টেন্স তুমি দেখে বের করতে পারতেছো ওরকম। মানে কমপ্লিমেন্ট বের করে আমাকে বলো, এটা কোনো কোয়েশ্চেন না, তুমি নিজে জানার জন্য জানতেছো আর কি। হ্যাঁ, ওকে ভাই। ওকে, 3 নাম্বার রুল, বাক্যে নন ফাইনাইট ভার্ব যদি ফাইনাইট ভার্বের পরে সম্পন্ন হয় তাহলে আমাদের ইনফিনিটিভ হবে, তবে নন ফাইনাইট ভার্ব যদি ফাইনাইট ভার্বের আগে সম্পন্ন হয় তাহলে জিরান্ট হবে। জিরান্ট মানে কি বি প্লাস আইন, বি0 প্লাস আইএনজি, বা শুধু বি প্লাস আইএনজি বলতে পারো। কেমন, এই উপর থেকে না দেখে আমরা যদি এক্সাম্পল দেখি ইজিলি মনে রাখতে পারবো। যদিও এই রুলটা আসলে নর্মাল সেন্স থেকে ইজিলি অ্যান্সার করা যায়, তবে যদি রুলটা জানো তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কমে আসে। এই জন্য আগে এক্সাম্পলটা দেখি, আই কেম টু ইংলিশ ড্যাশ থাকবে, আই কেম টু ইংল্যান্ড ড্যাশ ইংলিশ। তাহলে আমি ইংল্যান্ডে কেন আসছি, ইংরেজি শেখার জন্য, লার্ন থেকে বুঝতেছি শেখার জন্য আসতেছে। তবে এখানে 2+ বি0 বসাবো নাকি জিরান বসাবো সেটা নিয়ে প্যাচ লাগতে পারে। এই জন্যই এই কথাটা আসবে আগে, যে যদি নন ফাইনাইটটা আগে হয়ে যায়। নন ফাইনাইটটা আগে হয়ে যাওয়া মানে কি দেখো, আমি ইংল্যান্ড আসছি, ঠিক আছে, আই কেম টু ইংলিশ টু লার্ন ইংলিশ, ইংল্যান্ড টু লার্ন ইংলিশ। তাহলে আমি এখানে কি ভার্ব কোনটা কোনটা পাইতেছি দেখো, কেম পাচ্ছি আর টু লার্ন পাচ্ছি। এই দুইটার ভিতরে কোন কাজটা আগে হয়েছে, কেমের আসছি আগে নাকি শিখছি আগে? আগে আসছি। আগে আসছি, তার মানে কি ফাইনাইট ভার্ব কাজ করে ফেলছে। তো ফাইনাইট ভার্ব যখন কাজ করে ফেলছে, নন ফাইনাইট যখন পরে হচ্ছে, তাইলে কি হবে, ইনফিনিটিভ। এই যে ইনফিনিটিভ হয়েছে। ঠিক নিচের সেন্টেন্সটা দেখো, আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক ক্লোজিং দ্য ডোর। ভার্বগুলা কে কে, ওয়েন্ট ব্যাক, বা শুধু ওয়েন্টই কাউন্ট করো, আর কি ব্যাক টু ওয়ার্ক, তারপরে কি এই ক্লোজিং। ওয়ার্ককে আবার ভার্ব মনে করো না, এখানে ওয়ার্ক মানে কাজে যাওয়া বুঝাচ্ছি, ঠিক আছে, কাজের দিকে যেতেছি। কোশ্চেন তোমার এটা না, কোশ্চেন হচ্ছে এইটা, ক্লোজিং যেতেছি। তাহলে এখানে দেখো ওয়েন্ট যাওয়া, ক্লোজ মানে কি বন্ধ করা। তো আমি কাজে গেছি দরজা বন্ধ করে, তো আগে কি কাজে গেছি পরে বাসার দরজা বন্ধ করছি নাকি দরজা বন্ধ করে পরে কাজে গেছি? আগে দরজা বন্ধ করছি, তারপর
হ্যাঁ, তার মানে এখানে নন ফাইনাইট জিনিসটা আগে হয়ে গেছে। ঠিক আছে, যদি নন ফাইনাইট কাজটা যখন আগে হবে তখন আমাদের হবে জিরান্ড। 2 + V0 হইতেছে না, এই যে জিরান্ড হয়েছে। ক্লোজিং, দরজা বন্ধ করে পরে কাজে ব্যাক করছি। ওকে, তো এই যেটা আমি শুরুতে বলছিলাম যে নর্মাল সেন্সে যদি তুমি মিলাতে পারো এটা ইজিলি মিলবে। আর ডাবল শিওর হওয়ার জন্য তুমি মনে রাখবা যেখানে ফাইনাইট কাজটা আগে হবে সেখানে হবে তোমার 2 + V0, আর যেখানে নন ফাইনাইটটা আগে হবে সেটা হবে +ING মানে জিরান্ড। ওকে, এই রুল 3 কি সবাই বুঝছো বলো? জি ভাইয়া। আচ্ছা, আরেকটা টাইপ লাস্ট, সেটা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ। মানে পারফেক্ট ইনফিনিটিভ আলাদা কোনো টাইপ বলতে পারবো না, আলাদা ইউজ বলতে পারি। কেমন দেখো, পারফেক্ট ইনফিনিটিভ বলতে কি, পারফেক্ট মানে আমরা জানি সবসময় যে হ্যাভ অথবা হ্যাজ থাইকা অথবা হ্যাড থাকে, তারপর আমরা বি3 বসাই, এটাকে বলে আমরা পারফেক্ট। ওকে, তো এটাও ওরকমই দেখতে, দেখো 2 + হ্যাভ + বি3, মানে 2 এর পরে তো অবশ্যই আমাদের বেস ফর্ম বসবে, এই জন্য হ্যাভ বসছে, হ্যাজ অথবা হ্যাড কখনো বসতে পারবে না এখানে। ঠিক আছে, কারণ 2 এর পরে বেস ফর্ম বসে, এই জন্য 2 এর পরে হ্যাভই বসছে। আবার আবার কি জানি, হ্যাভ এর পরে আবার সবসময় পারফেক্ট ফর্ম বসে, এই জন্য হ্যাভ এর পরে বি3 বসলো। তাহলে 2 + হ্যাভ + বি3, এটা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ একটা স্ট্রাকচার। কোয়েশ্চেনটা কি? কোয়েশ্চেনটা হচ্ছে মানে এই পারফেক্ট ইনফিনিটিভ কই ইউজ করবো? এটা আসলে ইউজ করা হয় যখন আগে হয়ে গেছে কোন একটা কাজ, ঠিক আছে, ওখানে ইনফিনিটিভের ভার্বটি যদি পূর্বে বা অতীতে ঘটেছে বোঝায় তাহলে ওই পারফেক্ট ইনফিনিটিভ হবে। মানে ইনফিনিটিভ যে ভার্বটা আমরা ইউজ করতে সেটা যদি কোনো অতীতের কিছু আমরা ইন্ডিকেট করতে চাই, তখন নর্মাল ইনফিনিটিভ ইউজ না করে আমরা পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করি। দুইটা এক্সাম্পল আছে দেখো, আই এম সরি টু ডিস্টার্ব ইউ, আই এম সরি টু হ্যাভ ডিস্টার্ব ইউ। এটা শেয়ারিং ট্রাই করে বলো তো এই দুইটা অর্থের ভিতরে ডিফারেন্স কি? শেয়ারিন কি আছো? ভাইয়া, একটা হচ্ছে মানে আগে ঘইটা গেছে, যে আই এম সরি টু হ্যাভ ডিস্টার্ব ইউ, মানে এটা আগে পূর্বে ঘটে গেছে। আর আরেকটা হচ্ছে যে মানে এখন ঘটছে জিনিসটা। আচ্ছা, হ্যাঁ এরকমই। তো আই এম সরি টু ডিস্টার্ব ইউ মানে এখন ঘটতেছে অথবা ঘটবে। ঠিক আছে, মানে কেউ একজন আয়শা তোমাকে, মনে করো তুমি পড়তেছো, তো আয়শা যখন বলতেছে যে আই এম সরি টু ডিস্টার্ব ইউ, তার মানে তোমাকে এখন ডিস্টার্ব করতে আসছে, তারপরে এখন কিছু একটা বলবে এমন, তখন তুমি বলবে আই এম সরি টু ডিস্টার্ব ইউ। তবে কেউ যখন তোমাকে ডিস্টার্ব করে ফেলছে, মানে পড়ার মধ্যে হুট করে আসলো, ঠিক আছে, আইসেই একটা কিছু দেখাইলো, যাওয়ার সময় বলতেছে যে আই এম সরি টু হ্যাভ ডিস্টার্ব ইউ। ঠিক আছে, মানে সরিটা যখন ডিস্টার্ব করার আগে বলতেছে তখন হচ্ছে আই এম সরি টু ডিস্টার্ব ইউ, আর ডিস্টার্ব করে ফেলছে কাজটা শেষ তখন বলবে এই নিচের লাইনটা যে আই এম সরি টু হ্যাভ ডিস্টার্ব ইউ। ঠিক আছে, এখন আবার কথাটা একই আসে, ঠিক কোনটা বসাবো তাহলে? তো অবশ্যই যখন তোমার এই নিচের বাক্যটা কোনো জায়গায় অ্যান্সার হবে তার ঠিক আগে আরেকটা সেন্টেন্সও থাকবে, যে সেন্টেন্সটা দিয়ে তুমি বুঝতে পারবা যে এখানে আমার পাস্ট ইউজ করা লাগছে। কেমন হবে? মনে করো একটা আরেকটা বাক্য অ্যাড করে দিল যে শেরিন পড়তেছিল, পরে একজন আয়শা ওকে ডিস্টার্ব করছে। ঠিক আছে, হেল্প নিছে, তারপরে বললো যে আই এম সরি টু হ্যাভ ডিস্টার্ব ইউ। হেল্পটা পাওয়ার পরে এই কথাটা বলবে। আর যখন উপরে সেন্টেন্সটা থাকবে ওটা তো নর্মাল সিএনজি, কারণ নর্মালি আমাদের কখনো মাথায় আসে না যে কোনো কিছু ফিউচারে ঘটবে নাকি পাস্টে ঘটে গেছে, নর্মাল সেন্সে প্রেজেন্টই থাকে, এই জন্য এটা নর্মাল সেন্স। কিন্তু পরের বাক্যটা যখন আমার অ্যান্সার করা লাগবে কোথাও, তার আগে পিছিয়ে কিছু একটা থাকবে যেটা দিয়ে আমরা বুঝে বলবো যেটা পাস্টে কিছু একটা বুঝাইতেছে। ঠিক আছে, এভাবে অ্যান্সার করবে। এবং সবাই মনে রাখবা যে পাস্ট অথবা ফিউচার হুট করে কোনো একটা সেন্টেন্সের অর্থ হতে পারে না, কোনো না কোনো ইন্ডিকেশন থাকে যেটা পাস্ট অথবা ফিউচারের কিছু, প্রেজেন্টে এমন কিছু লাগে না, প্রেজেন্ট নর্মালি করা যায়। এখন যে ইনফিনিটিভটা দেখলাম পারফেক্ট ইনফিনিটিভ, সেটা তিনটা ইউজ দেখি। ডিজায়ার, হোপ, ইন্টেন্ড, উইশ, কমান্ড। এই যে পাঁচটা ভার্ব দেখতেছি, এইগুলা যদি পাস্ট ফর্মে থাকে
পাস্ট ফর্মের পরে কোনো কাজ করার কথা ছিল কিন্তু করা হয়নি বোঝাতে আমরা পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করি। ডিরেক্ট এক্সাম্পলের দিকে যাই। আই হোপ টু হ্যাভ হেল্পড ইউ। শুরুতে আমরা বলছি যে পারফেক্ট ইনফিনিটিভ পাস্টে ইউজ করতেছি, ঠিক আছে। এখানেও দেখো পাস্টে গেছে যে আমি আশা করেছিলাম তোমাকে হেল্প করব কিন্তু কি করতে পারিনি, এবং ওইটাই বলছে যে কাজ করার কথা ছিল কিন্তু করতে পারিনি। তার মানে কি আই হোপ টু হ্যাভ হেল্প টু মানে কি দাঁড়ালো, কাজ করতে চাইছি কিন্তু আসলে কাজটা করি নাই, মানে সাহায্য করতে চাইছি সাহায্য আসলে করিনি। অ্যান্সার অর্থ তাই দাঁড়াচ্ছে। ওকে, এবার এরকম আরেকটা দেখি, দেখো বি প্লাস সেইড অথবা বি প্লাস রিপোর্টেড অথবা হিয়ার বিলিভ সিম, এগুলা থাকলে আমরা ইনডিরেক্ট ন্যারেশনে পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করি। মানে আসলে এই সেন্টেন্সটা ন্যারেশনে দেখা যায়, নর্মালি খুব কম দেখা যায় এই পারফেক্ট ইনফিনিটিভ ইউজ। দেখো হি সিমস টু হ্যাভ স্টোলেন দা বুক, তাহলে কেমন দেখো হি সিমস টু হ্যাভ, এই যে টু হ্যাভ এর পরে কি বি3 হওয়ার কথা, বি3 বসছে, এবং এটা অর্থটা কি দাঁড়াইছে যে তাকে দেখে মনে হচ্ছে যে সে বইটা চুরি করে ফেলেছে। ওকে, তো ফেলেছে মানে আমরা পাশের দিকে যাচ্ছি এবং আমরা ইনডিরেক্ট একটা ন্যারেশন বুঝতে চাইছি, তখনও কিন্তু আমরা পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করব, এবং এখানেও আমরা পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করছি। এবং এটার এমসিকিউটা থাকবে এরকম যে সিমস সিমস দিয়ে এই যে এতটুকু থাকবে, এই জিনিসটা তোমার খুঁজে বের করতে হবে অপশন থেকে। তো ইট সিমস, যদি এরকম অ্যান্সার করতে চাও যে ইট সিমস টু স্টিল দ্য বুক, হি সিমস টু স্টিল দ্য বুক মানে সে কি বইটি চুরি করবে, ওটার থেকেও বেশি ভালো অ্যান্সার হবে ইটস হি সিমস টু হ্যাভ স্টোলেন দ্য বুক, তাকে দেখে মনে মনে হচ্ছে যে সে বইটি চুরি করে ফেলেছে। ঠিক আছে, যদি তুমি বলো যে টু স্টিল, তাহলে ব্যাপারটা মনে হবে কি চুরি করবে। ঠিক আছে, তো কেউ চুরি করার আগে তুমি কিভাবে বলতে পারো সে চুরি করবে? তাকে দেখে যখন চুরি করবে তারপরে না তার ভিতরে চোরের একটা ভাব আসবে, তারপর তুমি বলবা যে তাকে দেখে মনে হচ্ছে সে বইটা চুরি করছে। ঠিক আছে, তার মানে অ্যান্সারটা কিন্তু এইটা আর বেশি ভালো হয় যে তাকে দেখে মনে হচ্ছে সে বইটা চুরি করে ফেলেছে, তার মানে পারফেক্ট ইনফিনিটিভ। কিন্তু টু প্লাস স্টিল বললে মানে জিনিসটা তেমন একটা লজিক্যাল হয় না, যে চুরি করার আগে বলে হতো যে তাকে দেখে মনে হচ্ছে সে চুরি করতে আসছে। ঠিক আছে, এই জন্য আমরা এটা ইউজ করতে পারবো। যদিও যে এই যে দুইটা বললাম খুব কম আসে পরীক্ষায়, আসে না বলা যায়, কিন্তু নিচেরটা আমাদের একটু অ্যাডভান্স, এটা আমাদের মাথায় রাখতে হবে। এটাও পরীক্ষা আসবে না, তবে মাথায় রাখলে তোমার এফবিএস এ কাজে লাগবে। কেমন দেখো, কোন সেন্টেন্সকে ছোট করতে, সেন্টেন্স ছোট করার কাজ আছে শুধুমাত্র আমাদের সেন্টেন্স কোনটা ঠিক সেটা আমাদের চুজ করতে বলে পরীক্ষায়। এফবিএস এ 4টা অপশন দিবে, চারটাই গ্রামেটিক্যালি ঠিক থাকবে, মানে কোনো ভুল নাই। তোমার ভার্বের ইউজ, টেন্সের ইউজ সব ঠিক থাকবে, কিন্তু যেটার ভিতরে ওয়ার্ডের ইউজ ছোট থাকবে। মানে আমরা যখন ইংলিশ সেন্টেন্স বানাবো, যেটা দেখতে বেশি সিম্পল হবে সেটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট। এই যে নিচে আমি দুইটা সেন্টেন্স লিখছি, দেখো ইট সিমস দ্যাট হি হ্যাজ অ্যাকিউমুলেটেড মাচ মানি, তাকে কি মনে হচ্ছে, এটা মনে হচ্ছে যে সে অনেক টাকা জমায়ে ফেলছে, অ্যাকিউমুলেট মানে জমানো। তো এই সেন্টেন্সটাকে কিন্তু এভাবে লেখা যেত যে হি সিমস টু হ্যাভ অ্যাকিউমুলেটেড মাচ মানি, তাকে দেখে মনে হচ্ছে কি সে অনেক টাকা জমায়ে ফেলছে। তো এখানে দেখো জিনিসটা কিন্তু খুবই সিম্পল। এটার থেকে এটা সিম্পল কোন সেন্সে হইলো, দেখো এখানে ইট আছে, সিমস আছে, একটা সাবজেক্ট একটা ভার্ব, আবার একটা সাবজেক্ট একটা ভার্ব। ঠিক আছে, দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব হলো, তো এটা তো সিম্পল সেন্টেন্স না, এটা কমপ্লেক্স সেন্টেন্স, যেখানে একের অধিক আমার সাবজেক্ট এবং ভার্ব থাকতেছে। কিন্তু এখানে মাত্র দেখো শুধুমাত্র একটাই সাবজেক্ট আছে এবং একটাই ভার্ব আছে, মানে ফাইনাইট ভার্ব। এটাও ভার্ব কিন্তু এটা নন ফাইনাইট, তার মানে কি এটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল। তো আমাদের সবসময় টার্গেট থাকবে একটা জায়গায় যে আমাদের সিম্পল কিভাবে অ্যান্সার করা যায়, ওই সেন্স থেকেই আমাদের এই সূত্রটা লাগবে, যেখানে আমরা দুটো অপশনে পাইলে আমরা এটাকে রাখ দিব যে এটা ঠিক। ঠিক আছে, কারণ এটা বেশি সিম্পলিয়ার অ্যান্সার। 3 নাম্বারটা কি বুঝতে পারছো যে কি বলতে চাইলাম? হ্যাঁ ভাইয়া। তো এটাও আগে থেকে মনে রাখার মতো কিছুই না, এটা আমরা কোয়েশ্চেন দেখে মনে রাখতে পারবো। তবে এতটুকু মনে রাখতে হবে যে এই যে সিম, হেয়ার, বিলিভ এটসেট্রা, ঠিক আছে, এগুলার ক্ষেত্রে আমরা পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করতে পারি।
এগুলা বেশি সুন্দর দেখা। আচ্ছা, এটা গুলো ইনফিনিটিভে ইউজ। এবার আসি জিরান্ডে। জিরানটা কি? জিরান শুধু একজনই, সেটা কি? ভার প্লাস আইএনজি। আর আমাদের ইনফিনিটিভ কি গেছিল? টু প্লাস ভি জিরো অথবা শুধু ভি জিরো। আর এটা হচ্ছে ভার প্লাস আইএনজি, এবং এটার আলাদা টাইপ টাইপ নাই, ও একটাই। তো জিরান বাকি কি হিসাবে কাজ করে? আচ্ছা, আগে বলে দেই, আমাদের যতগুলা নন ফাইনাইট আছে সবগুলাই কিন্তু ভার্বই, ঠিক আছে? সবগুলাই কিন্তু ভার্ব। তার মানে কি ওরা কি সবাই ভার্বের মতো কাজ করবে? এটা স্বাভাবিক। তবে এর বাইরে কিভাবে কাজ করে সেটা এক একটা করে বের করতেছি। যেমন আমাদের ইনফিনিটিভ কিন্তু নাউন এবং অ্যাডজেক্টিভ ভার্ব দুটোই কাজ করতেছিল, কিন্তু তবে জিরান যেটা, সেটা শুধুমাত্র নাউনের কাজ করে। শুধুমাত্র নাউন কেন বলতেছি? কারণ ওরা তো ভার্ব ঠিকই আছে, এর বাইরে কি নাউন, ঠিক আছে? তাহলে জিরান সবসময় কি নাউন হিসাবে কাজ করে। এই জন্য বলছি দেখো, নাউন এবং ভার্বের কাজ করলেও আমরা কি ম্যাক্সিমাম টাইমে কি নাউনের কাজ করতেই দেখি ওদের, কারণ আমরা ওদের নাউন হিসেবে ইউজ করি। এভাবেও দেখো আমরা 5টা ইউজ পাইতে পারি যেটা একটা নাউন হতে পারে। তার মানে কি এটা ওই যে ইনফিনিটিভের সিম্পল ইনফিনিটিভের যে ইউজটা ছিল ওটার মতোই, কিন্তু এখানে আমরা এক্সট্রা কিছু পাইতেছি। একটা একটা করে দেখি। আবার বলি, এটা কোনো রুল না, এটা জাস্ট কই কই ইউজ করতে পারে সেটা দেখতেছি। এখন সাবজেক্ট হিসেবে বসে, নাউন তো সাবজেক্ট হিসেবে বসবেই। সুইমিং ইজ গুড ফর হেলথ। এই যে সুইমিং সাবজেক্টের পজিশনে আছে অক্সিলারির আগে, তার মানে কি সাবজেক্ট হলো অবজেক্ট অফ আ ভার্ব। অবজেক্ট কিভাবে দেখো, আই এনজয় সুইমিং, আমি কি এনজয় করি? সুইমিংটা। কি এর অ্যান্সারে অবজেক্ট পেয়ে গেলাম। অবজেক্ট অফ আ প্রিপোজিশন, মানে প্রিপোজিশনের পরে থাকবে আই এম ফন্ড অফ, এই যে সিঙ্গিং, প্রিপোজিশনের পরে আছে ভার্ব প্লাস আইএনজি, এর জন্য কি হয়ে গেল? এটা জিরান্ড হয়ে গেল। কমপ্লিমেন্ট অফ আ ভার্ব, সিং ইজ বিলিভিং, সেম সেন্টেন্সটা ওখানে ছিল কি? টু সি ইজ টু বিলিভ ছিল। এটাকে এখন আমরা জিরান্ডে কনভার্ট করে কি লিখছি? সিং ইজ বিলিভিং, অর্থটা সেম, যা দেখবা তাই বিশ্বাস করবে। এবার কি আসতে পারে? এজ এ পার্ট অফ আ কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন কি চিনো? কি একজন বলো তো কম্পাউন্ড নাউন আসলে কোনটা? মরি বলো কম্পাউন্ড নাউন কি? জানি না ভাইয়া। জানো না কম্পাউন্ড নাউন কি? ভাইয়া ভাইয়া কম্পাউন্ড, ওল্ড ম্যান। হ্যাঁ ভাইয়া মানে হচ্ছে দুইটা নাউন পর পর বসে, তো প্রথম নাউনটা হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করে, এটা কি বলতাম? হ্যাঁ, আচ্ছা ওরকমই দুইটা ওয়ার্ড একসাথে থাকবে, দুইটা মিলে আমরা নাউন বলতে পারবো, ঠিক আছে? তো এক্সাম্পলটা দেখি, দেখো দা ওল্ড ম্যান হ্যাজ আ ওয়াকিং স্টিক। একটা স্টিক আছে যেটা হচ্ছে ওই বুড়া মানুষটা যেটা ধরে ধরে হাঁটে, ওটাকে বলে ওয়াকিং স্টিক। তো স্টিকটা আসলে মেন নাউন আমাদের। এই যে ওয়াকিং যেটা, সেটা আমাদের কি জিরান, এবং দুজন মিলে আসলে আমাদের যে নাউনটা কম্পাউন্ড নাউন। তো স্টিকের একটা ধরন বুঝাইলো, একটা টাইপ বুঝাইলো, সেটা হচ্ছে ওয়াকিং স্টিক। ওকে, মানে নাউন। আরেকটা দেখি, আফটার ডিটারমিনার অর অ্যাডজেক্টিভ। ডিটারমিনার, ডিটারমিনারের ভিতরে কিন্তু অ্যাডজেক্টিভ গুলাও আসে, আর্টিকেল গুলাও আসে, তারপরে তোমার রিলেটিভ প্রোনাউন গুলো আসে। তো যে কোনো একটার পরেই আমাদের কি হবে? জিরান্ট হবে। এ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং। এটা একটা বাংলা প্রবাদ, এটার বাংলা অর্থ কি কেউ বলতে পারবা? এটা কি? অল্প অল্প বিদ্যা ভয়ঙ্কর। হ্যাঁ, অল্প বিদ্যা ভয়ঙ্কর। তো এ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং, আফটার ডিটারমিনার অর অ্যাডজেক্টিভ বলছে। তো এখানে ডিটারমিনার কোনটা অথবা অ্যাডজেক্টিভ কোনটা? দেখো, লার্নিং তো বুঝলামই, ডিটারমিনার কোনটা এখানে? a little. লিটল। আচ্ছা হ্যাঁ, আলাদা আলাদা দুইটা। এখন দুইটা ওয়ার্ড আছে, ঠিক আছে? লার্নিং তো বুঝলামই আমাদের নাও, তাহলে এটা কি? এটা অ্যাডজেক্টিভ, এটা কি আর্টিকেল নাকি? ওইটাকে এটাকে এটাকে তুমি অ্যাডভার্ব বলতে পারবা। একটা সিকোয়েন্স আছে, সেটা বলে দেই। নাউনের আগে যতগুলা ওয়ার্ড থাকবে, ঠিক আছে, তার ঠিক আগেরটা হবে অ্যাডজেক্টিভ,
অ্যাডজেক্টিভের আগেরটা হবে অ্যাডভার্ব, অ্যাডভার্বের আগেরটা হবে অ্যাডভার্ব, অ্যাডভার্বের আগেরটা হবে অ্যাডভার্ব, যতক্ষণ না তুমি একটা প্রিপোজিশন পাচ্ছ অথবা একটা ভার্ব পাচ্ছ, মানে ফাইনাইট ভার্ব পাচ্ছ। ঠিক আছে, অনেকগুলা ওয়ার্ড থাকলো, যে যদি তোমাকে বলে যে হি হ্যাজ আ ভেরি বিউটিফুল রেড পেন, পেন হচ্ছে নাউন, রেড হচ্ছে কি অ্যাডজেক্টিভ, তার ঠিক আগেরটা অ্যাডভার্ব, তার ঠিক আগেরটা অ্যাডভার্ব, তার ঠিক আগেরটা অ্যাডভার্ব, তার ঠিক আগেরটা অ্যাডভার্ব। কতক্ষণ অ্যাডভার্ব? যতক্ষণ না একটা তুমি ভার্ব পাইলা, অত প্রিপোজিশন থাকলে প্রিপোজিশন আগ পর্যন্ত কাউন্টটা করতে। তাহলে অনেক কিছু থাকলো, নাউনের আগেটা অ্যাডজেক্টিভ, এবার সিরিয়ালে যা আছে সবগুলোকে অ্যাডভার্ব বলে দাও। ঠিক আছে, এবার তুমি আর্টিকেল আর্টিকেল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতো যদি তোমার সেন্টেন্সটা এমন হতো যে হি হ্যাজ আ পেন, নাউনের আগের হিসেবে আর্টিকেলটা অ্যাডজেক্টিভ বলতে পারতাম। ঠিক আছে, কিন্তু আমার লাইনটাকে অনেক বেশি, তো অ্যাডজেক্টিভ অবশ্যই অ্যাডভার্বের পরে আসবে না, সিকোয়েন্সটা সবসময় হবে আগেরটা অ্যাডজেক্টিভ, নাউনের আগেরটা অ্যাডজেক্টিভ, এরপরে সিরিয়ালে যা থাকবে সবগুলোকে তুমি অ্যাডভার্বের ক্যাটাগরিতে ফেলাই দিবা। কিভাবে অ্যাডভার্বের ক্যাটাগরি দেখো একটু যদি ক্লিয়ার করি, তুমি কোয়েশ্চেন করতে পারবে এমন যে এই যে এটা কেমন লার্নিং, খুবই ছোট লার্নিং। ঠিক আছে, তো কেমন লার্নিং এর অ্যান্সার কিন্তু শুরুটাই দিয়ে দিবে অ্যাডজেক্টিভ। এখন একটা বাক্যের মানে সিম্পল একটা সিরিয়ালে আর যাই হোক অ্যাডজেক্টিভ অনেকগুলো হইতে পারে না, অ্যাডভার্ব অনেকগুলো হতে পারে। অ্যাডভার্ব অনেকগুলো কিভাবে হয়েছে, যে আমি যখন বলছিলাম যে তার একটা কি অনেক সুন্দর লাল কলম আছে। ঠিক আছে, তো এই যে লাল কলমটা আমার হয়ে গেছিল, এই যে লাল অ্যাডজেক্টিভ হয়ে গেছিল, এবারে লাল কলমটা কি অনেক সুন্দর। ঠিক আছে, লাল কলমটা কি অনেক সুন্দর, মানে লাল তো নিজে অ্যাডজেক্টিভ, ওকেও আরো মডিফাই করতেছি। ঠিক আছে, তো সেটাকে বলতে পারবো কি অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ আর রাখতে পারবে না। তারপর আর যদি বলো অনেক কেমন সুন্দর, অনেক সুন্দর, তো অনেকটা কি তাইলে অ্যাডভার্ব, সুন্দর যেটা নিজে অ্যাডজেক্টিভ তাকেও আরো মডিফাই করতেছে। ঠিক আছে, তো মানে আমরা কি বলতে পারি যে একটা বাক্যে নাউনের ঠিক আগে অ্যাডজেক্টিভ থাকবে, এর আগে যতগুলো থাকবে সবগুলোকে সিরিয়ালি অ্যাডভার্ব বলে দিতে পারো, এখানে আর হিসাব করার দরকার নেই। যদিও এটা অন্য টপিকের, কিন্তু এখানে মিলে যায় এই জন্য দেখাই দিলাম। ঠিক আছে, তার মানে এখানে কি কি পাইলাম, যে আমরা জিরানকে ওই 5-6 জায়গায় ইউজ করতে পারি। আগের মতো এটা যদি কোনো কোয়েশ্চেন না, তবে আমরা জানা রাখা ভালো, কারণ কোনো না কোনো জায়গায় লেগে যেতে পারে। আচ্ছা, এখন আবারও রুলে আসি, আগের মতোই অনেকগুলা ওয়ার্ড লিখছি, তবে দেখো কালোর মাঝে অনেকগুলা লাল, কালোর মাঝে যে লালগুলো দেখতেছো লালগুলা অবশ্যই মাথায় রাখবা, আর কালোর লালের মাঝে যে কালো দিকগুলো দেখতেছো মানে যার সংখ্যা বেশি ওরাও দেখবা, ওরা যে বাদ এমন না, দেখে রাখবা, মনে রাখতে পারলে খুব ভালো। ঠিক আছে, যেমন একটা যে আমি তুইলা বলি উইথ এ ভিউ টু বা লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু এন্ড লুক ফরওয়ার্ড টুর পর্যায়ে বা প্লাস আইএনজি, এটা আমরা সবাই জানি। তারপরে দেখো কান্ট হেল্প, কান্ট হেল্প এরপরে যে ভার্ব প্লাস আইএনজি, এটা আমি আগের ক্লাসে দেখাইছি মডেলে, যে ক্যান নট হেল্প ছিল। আর আরেকটা ছিল এখানে, কারো মনে আছে ক্যান নট হেল্প ছিল, আরেকটা কি ছিল, ক্যান নট, ক্যান নট দিয়ে আরেকটা ছিল, বোঝা যায় না। বাট হ্যাঁ, ক্যান নট বাট ছিল, ক্যান নট হেল্প থাকলে ভার্ব প্লাস আইএনজি হয়। ওকে, তো যাদের আইএনজি হয় সেগুলো আমি এখানে লিখছি। তো এই ভার্বগুলো তো আছেই, আরেকটা লাস্টে লিখছি দেখো প্রিপোজিশন, মানে প্রিপোজিশনের পরেও জিরান্ট হয় বা প্লাস আইএনজি হয়। এই লিস্টের নিচে আরো কয়েকটা লিখছি দেখো, হেয়ার সি ওয়াচ, হেয়ার সি ওয়াচ একটু আগে কিন্তু আমরা অনেকটা লিস্টে দেখছিলাম, ইনফিনিটিভ লিস্টে ছিল রুল 1-এ, রুল 2-তে ছিল হেয়ার ইনফিনিটিভ হয় যে। তাহলে এখানে আবার টাইনে আনছি, কি বলতেছে দেখো, হেয়ার সি ফিল ওয়াচ, এই ভার্বগুলোর পরে তুমি হেয়ার ইনফিনিটিভ বসাতে পারো, জিরানটা বসাতে পারো, তবে তুমি জিরান যদি বসাও সেটা বেটার, জিরান বেশি প্রচলিত, এবং এটা তোমাকে অপশনে দেখে তোমার মিলাতে হবে। অবশ্যই তুমি
বিয়ার ইনফিনিটিভ এবং জিরান দুইটার সাথে পাবা না, যদি পেয়ে যাও তাহলে তো প্যাচ লাগাই দিছে, তখন তুমি কি কোনটা দেখবা? জিরান দেখবা। এক্সাম্পল দেখো, হি নেভার থট অফ গোয়িং টু আ সিনেমা। তাহলে থট, থট আমাদের লিস্ট থেকে আসছে। হি নেভার থট, তাহলে থট অফ, থট অফ এর পরে কি হয়? বা প্লাস আইএনজি গোয়িং। অথবা তুমি যদি শুধু অফ দিকে খেয়াল করো, অফ একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে আমাদের সবসময় আইএনজি হয়, এই জন্য আইএনজি বসাইছি, অফের পরে আইএনজি বসাইছি। আই হ্যাড কমিটেড মাইসেলফ টু ডুইং ইট। এখানে একটা লাল আছে, কমিটেড ওয়ান সেলফ টু, তার মানে কি কমিটেড মাইসেলফ টু, ওয়ান সেলফ মানে মাইসেলফ, অথবা হিমসেলফ হইতে পারে, এনিথিং। কমিটেড মাইসেলফ টু ডুইং ইট, এটাও শুধুমাত্র প্রিপোজিশন দিয়ে মনে রাখতে পারো, যে প্রিপোজিশন থাকলে বা প্লাস আইএনজি করি, তাও মিলবে। অত পুরো ফর্মুলা যদি মনে রাখতে পারো তাও মিলবে, প্রিপোজিশন পরে আইএনজি হয়েছে। লাস্ট যেটা সেটা দেখো, আই হার্ড দ্য বেবি ক্রাইং ফর হিজ ফুড। এটাই ম্যাক্সিমাম জায়গায় আসে, ঠিক আছে, এবং এটা অনেক জায়গায় আসে। কোথাও কোথাও দেখবা যে ক্রাই টিক দিয়ে রাখছে, কোথাও দেখবা ক্রাইং টিক দিয়ে রাখছে, সমস্যা কোথাও নাই, দুইটাই ঠিক। কারণ কি, এই যে হেয়ার থেকে হার্ড আসছে, তা আমি এ বাচ্চাটাকে কি কান্না করতে শুনতেছিলাম, ঠিক আছে, তো ক্রাইং আর ক্রাই যেটাই দাও সেটাই ঠিক। ক্রাইংটা কি বেশি প্রচলিত, এই যে আমরা ক্রাইং দিব, ঠিক আছে। তার মানে প্যাস লাগাবে হচ্ছে হার্ট, সি, ফিল, ওয়াচ, যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আইএনজি ইউজ করা যায়, আমরা আইএনজি ইউজ করে টিক দিয়ে দিব, তাহলে এটা কাটা যাওয়ার সম্ভাবনা কমে যাবে। আচ্ছা, রুল 2 দেখি। প্যাসিভ ভয়েসে ফাউন্ড, সিন, নোটিসড এর পরে এবং সিম্পল সেন্টেন্সে কমার আগে জিরান্ড হয়। ডিরেক্ট এক্সাম্পলে যাই, হি ওয়াজ সিন লিভিং দ্য প্লেস, তাকে দেখা গেছে কি জায়গাটা ছাড়ার সময় বা যাওয়ার সময়, জায়গাটা থেকে যাওয়ার সময়। তো সিন, হি ওয়াজ সিন। এখন হি ওয়াজ সিন এটা যে একটা প্যাসিভ ভয়েসের সেন্টেন্স, এটা কিভাবে বুঝলাম? মানে প্যাসিভ ভয়েস দেখতে কেমন? কেউ জানো না প্যাসিভ ভয়েস কেমন হয়? প্যাসিভ ভয়েসটা এরকম হয়, একটা সাবজেক্ট থাকে, তারপরে একটা অক্সিলারি থাকে, হ্যাঁ, এম, আর অথবা ওয়াজ ওয়ার হতে পারে, যেখানে একটা অক্সিলারি থাকে, তারপরে থাকে বি3, সাবজেক্ট, এম ইজ আর ওয়াজ ওয়ার অথবা বি3 এরকম থাকে। ওটা দেখে বোঝা যায় যে এটা একটা প্যাসিভ ফর্ম। তাহলে দেখো, হি হ্যাজ সিন লিভিং দ্য প্লেস, তাকে দেখা গেছে জায়গাটা ত্যাগ করার সময়। তো যখন প্যাসিভ ফর্মে সিন থাকতেছে তখন আমরা পারপাস আইএনজি করে দিতেছি। আর নিচেটা দেখো, ফিনিশিং দ্য লেটার টু নাইট, শি উইল পোস্ট ইট টুমরো। এটা কিন্তু প্যারেন্থেটিক্যাল ইউজের মতো হয়ে গেছে। দেখো কি বলছিলাম, যে সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স এক্সাম্পল, সিম্পল সেন্টেন্সের আগে একটা লেজ আছে যেখানে পারপাস আইএনজি আছে, প্যারেন্থেটিক্যাল ইউজের মতোই। ওটা 2+V0 না দিয়ে আমরা পারপাস আইএনজিও দিতে পারি, একই অ্যান্সার দেবে। মানে যদি বলো টু ফিনিশ দ্য লেটার টু নাইট, শি উইল পোস্ট ইট টুমরো, এটাও ঠিক, কারণ আমরা আগের এক্সাম্পলটা লিখছি ওটা 2+V0 দিয়ে করছিল, এটাও ঠিক। এবং ম্যাক্সিমাম টাইমে কিন্তু এটাকে আমরা বলি 2+V0 দিয়ে খুব কম টাইমে বলি। এইটাই এখানে দুইটা রুল একসাথে দেখছি, একটা কি প্যাসিভ ফরম্যাটটা, একটা হচ্ছে সিম্পল সেন্টেন্সের আগে কমা দিয়ে যেটা থাকে ওটাতে আমরা পারপাস আইএনজি করি, ওটা দেখলাম। এই দুটা বুঝছো বলো? বুঝছি ভাইয়া। আচ্ছা, জিরান গেল। তো জিরান্ডের আসলে আসার মতো জিনিসটা কি? আসার মতো জিনিসটা আমরা বলতে পারি এখান থেকে হচ্ছে কমপ্লিমেন্টটা, এই কমপ্লিমেন্টটা জানতে হবে এবং এই ডিটারমিনারের ইউজটা জানতে হবে। যে মানে আসলে ব্যাপারটা কেমন আসবে, যে এই জিনিসটা দেওয়া থাকবে, এটা কালিগত থাকবে, লার্নিং বসাবো নাকি টু লার্ন বসাবো সেটা তোমার এবার খেয়াল করতে হবে। দেখবা যে এলিটেল একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে সবসময় নাউন বসে। তো নাউন বসা মানে কি, আমাদের জিরান্ড বেশি প্রেফারেবল, এই জন্য আমরা জিরান বসাবো প্লাস আইএনজি। আর তো এগুলা এই ভার্বগুলা জানলে আমরা বি প্লাস আইএনজি বসাতে পারবো, আমরা জানতে পারবো। আর এটা তেমন একটা ইম্পর্টেন্ট না, তাও দেখে রাখবা। আচ্ছা, পার্টিসিপল। তো প্রথমে দেখছিলাম হচ্ছে 2+V0 ইনডিফিনিট ইনফিনিটিভ, তারপরে দেখছি হচ্ছে জিরান, সেটা হচ্ছে প্লাস বা প্লাস আইএনজি,
এই দুইটা টাইপ আমার গেছে। এখন আসছে পার্টিসিপল। পার্টিসিপলের ভিতরে আবার টাইপ 3টা আসতেছে। তো আমাদের ইনফিনিটিভ কি, নাউন এবং অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দুইভাবে ইউজ করা গেছে। আমাদের যেটা ছিল জিরান, সেটা কি শুধু নাউন হিসেবে ইউজ করা গেছে। আর আমাদের যেটা পার্টিসিপল, এটা তাহলে কি নাউন হিসেবে ইউজ করা যাবে না, বাকি সবভাবে ইউজ করা যাবে। ওকে, মানে ইনফিনিটিভ হচ্ছে দুইটার কানেকশন, জিরান হচ্ছে শুধু নাউন, আর পার্টিসিপল হচ্ছে নান বাদে বাকি সবাই। নান বাদে বাকি সবাই মানে কি অ্যাডজেক্টিভ এবং ভার্ব এবং অ্যাডজেক্টিভ। তো সবাই তো ভার্ব, এটা আমরা জানি, এটা আলাদা করে কিছু বলার নাই। তবে অ্যাডজেক্টিভ হিসেবে আমরা ম্যাক্সিমাম জায়গায় ইউজ করি, এবং ম্যাক্সিমাম জায়গায় অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করলেও কিছু কিছু জায়গায় খুবই মানে এক্সেপশনাল জায়গায় আমরা ওদেরকে অ্যাডভার্ব, প্রিপজিশন এবং কনজাংশন হিসেবে ইউজ করতে দেখি। এই তিনটা আমরা সবার লাস্টে দেখবো, এবং এই তিনটা পরীক্ষা হলো তেমন একটা দেখা যায় না। তো এটাকে আপাতত আমরা মাথায় রাখবো না। মাথায় রাখবো কি, পার্টিসিপল মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, জিরান মানে হচ্ছে নাউন, ইনফিনিটিভ মানে হচ্ছে দুইটাই। ঠিক আছে, তো পার্টিসিপল মানে কি বলছি, শুধুই আমাদের অ্যাডজেক্টিভ। এখন অ্যাডজেক্টিভ মাথায় রেখে এখন আমরা তিনটা টাইপ দেখবো। তো পার্টিসিপলের তিনটা টাইপ আছে, তিনটা প্রকার আছে। প্রথমটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, পরটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, পরটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে কি প্লাস আইএনজি, পাস্ট পার্টিসিপল মানে কি বি3 যেটা আমরা সবাই চিনি, আর পারফেক্ট মানে কি হ্যাভ থাকা লাগবে। তো এখানে টাইপটা হচ্ছে এটা হ্যাভিং প্লাস বি3 হয়, মানে হ্যাভ প্লাস বি3 হয় না, হ্যাভিং প্লাস বি3 হয়। ওকে, এবং প্রেজেন্ট পার্টিসিপলকে আরো দুইটা নামে ডাকা যায়, একটা হচ্ছে ভার্বাল অ্যাডজেক্টিভ আর অথবা পার্টিসিপল অ্যাডজেক্টিভ। তো কোথাও যদি প্রেজেন্ট পার্টিসিপল পাও কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল নামটা পাইতেছো না অপশনে, তার মানে ভার্বাল অ্যাডজেক্টিভও থাকতে পারে অথবা পার্টিসিপল অ্যাডজেক্টিভও থাকতে পারে, ওই যদি প্রেজেন্ট পার্টিসিপল না বলে। ওকে, তো তিনটা টাইপ আছে, একটা একটা টাইপ এখন দেখবো। প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপলের ইউজ গুলা দেখি। ফার্স্টে দেখো, আর্টিকেল, প্রিপজিশন এবং পজেসিভে এই তিনটা যখন একটা থাকতে পারে এবং তারপরে নাউন থাকবে এবং এই দুজনের মাঝে একটা কিছু বসানো লাগবে, ওইটা কি আমাদের বের করতে হবে। দেখো, এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস, এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস। তাহলে রোলিং মানে আমরা একটু আগে পড়ছি পার প্লাস আইএনজি মানে জিরান্ট। আবার এটাকে এখন রোলিং কে আমরা বলতেছি এখানে প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক, পিপি দিয়ে লিখলাম। তাহলে কিভাবে আমরা আইডেন্টিফাই করব এটা জিরান নাকি এটা প্রেজেন্ট পার্টিসিপল? অবশ্যই এটা আমি বলবো, তাও কেউ একজন ট্রাই করে বলো যে আসলে এই দুইটার ভিতরে বেসিক ডিফারেন্সটা কি ছিল জিরান এবং পার্টিসিপলের ভিতরে। বলতে পারবা? মাত্র কিন্তু বলে আসছিল। ভাইয়া নাউন হিসেবে ব্যবহৃত হয় জিরান্ডে, আর পাস্ট পার্টিসিপল নাউন হিসেবে ব্যবহৃত হয় না। হুম, পাস্ট পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপল সবগুলাই হচ্ছে আমার হ্যাঁ হ্যাঁ, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। হ্যাঁ, পার্টিসিপলে নাউন হ্যাঁ, হিসেবে কাজ করে হ্যাঁ। না। তার মানে আমরা যদি একটা সেন্টেন্স দেখে বুঝতে পারি এটা নাউন নাকি অ্যাডজেক্টিভ, আমাদের ওখানেই কিন্তু জিরান্ড আর পার্টিসিপল শেষ, আর কিছুই দেখা লাগে না। তারপরেও মনে করো না তুমি দেখেও বুঝতেছো না এটা আসলে কি, বা তুমি দেখে বুঝতেছো তাও একটা ক্রস চেক দিলা, সেটার জন্য আসলে আমাদের আর বাকি ক্লাসটা দেখতে হবে। 16 নাম্বার স্লাইড চলে, মানে আর 22 নাম্বার স্লাইড পর্যন্ত আমরা এই জন্যই দেখবো, ডাবল শিওর হওয়ার জন্য, যদি তুমি দেখেও বুঝে থাকো। দেখে কিভাবে বোঝা যায় দেখো, এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস। তো আমরা একটা সেন্টেন্স বলছিলাম কি, ওই লোকটার কাছে কি আছে, ওয়াকিং স্টিক ছিল, ওয়াকিং স্টিক ছিল। এখন তুমি চিন্তা করে দেখো, স্টিকটা কিন্তু হাঁটে না, ঠিক আছে, অবশ্যই স্টিক নিয়ে যে হাঁটে না। তো ওখানে আমি আসলে কি বুঝাইছিলাম, স্টিকটা হচ্ছে কি একটা টাইপ যেটা কি হাঁটার জন্য ইউজ করা হয়, ওয়াকিং স্টিক। তার মানে কি এটা একটা কম্পাউন্ড নাউন ছিল। তবে আমার এখানে যেটা বলছে রোলিং স্টোন, এবং স্টোনের কিন্তু এমন কোনো টাইপ না যে স্টোনটা খালি রোল করে বেড়ায়, ঠিক আছে, খালি গোল গোল ঘুরতে থাকে, এমন কোনো স্টোন নাই। তার মানে আসলে এখানে রোলিং বলতে কি বোঝাচ্ছে, এই ওর একটা অবস্থা বোঝালো, মানে একটা স্টোন যেটা তোমার ঘুরতে থাকে সেটা কি কোনো মস, মস মানে হচ্ছে শৈবাল, গ্যাদার করতে পারে না। ওকে, এটাও আসলে একটা প্রবাদ বাক্য, এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস। তো এই যে রোলিংটা সেটা অবশ্যই এখানে ওর কোনো টাইপ বোঝাচ্ছে না, আলাদা ধরনের কোনো স্টোন বোঝাচ্ছে না, ঠিক আছে, বা কম্পাউন্ড নাউন না। এই জন্যই এই রোলিংটা আসলে পার্টিসিপল। আর পার্টিসিপল কোন পার্টিসিপল? প্রেজেন্ট পার্টিসিপল, কারণ প্রেজেন্ট পার্টিসিপল মানে আসলে আমরা ভার্ব প্লাস আইএনজি চিনি, ঠিক আছে। এই একটা সেন্টেন্স দিয়ে কিন্তু পুরা সাম আপ করা যায়, তারপরও আমরা আরো দেখবো।
এরপরে কি ইনট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, ইনট্রানজিটিভের উল্টা একটা ছিল ট্রানজিটিভ, মনে আছে? একটু বলো তো, ট্রানজিটিভ কারা, ইনট্রানজিটিভ কারা? বাক্যের অর্থ প্রকাশ করতে ভার্বের অবজেক্ট প্রয়োজন হয়, মানে অবজেক্ট হ্যাঁ, লাগে। আচ্ছা হ্যাঁ, ইনট্রানজিটিভে অবজেক্ট লাগে না, কিন্তু ট্রানজিটিভ ভার্বে অবজেক্ট লাগে, এটাই। এখন দেখো ইনট্রানজিটিভ ভার্ব আছে অনেক, কিন্তু কিছু কমন ভার্ব আছে যেগুলা মনে রাখলে পরীক্ষা অ্যান্সার করা easy। যেমন এই 5টা: গো, কাম, ডাই, লাই, রান। আসো, যাও, দৌড়াও, মিথ্যা কথা বলো, মারা যাও। সহজে মনে রাখা যায়। আসো, যাও, দৌড়াও, মিথ্যা কথা বলো, মারা যাও। এই 5টা ইনট্রানজিটিভ। এবং এই ইনট্রানজিটিভ গুলার পরে আসলে কোনো অবজেক্ট লাগে না। কেন লাগে না? দেখো, তুমি যদি বলো যে আই গো, আমি যাই, কমপ্লিট, এটা দেওয়া কিন্তু মানে যে আকাঙ্ক্ষার একটা ব্যাপার থাকে, সবসময় লাগে না এখানকার আকাঙ্ক্ষা। আমি যাই মানে আমি যাই, শেষ। কই যাই সবসময় নেসেসারি না জানার জন্য। লাই, আমি মিথ্যা কথা বলি, আমি শেষ, আই লাই, এরকম। তো এগুলার পরে প্রেজেন্ট পার্টিসিপল হয়। এক্সাম্পল দেখো, শি ওয়েন্ট অ্যাওয়ে ডান্সিং, সে চলে গেছে কি নাচতে নাচতে। তাহলে যে নাচতে নাচতে, এটা কি তার কি একটা অবস্থা না? কিভাবে গেছে? নাচতে নাচতে চলে গেছে। তার মানে কি এই ডান্সিংটাও কি এখানে এডজেক্টিভ। তার মানে এই যে ইনট্রানজিটিভ ভার্বগুলোর পরে যে আমার প্রেজেন্ট পার্টিসিপল হয়, এটা আমার জানা লাগতো না যদি আমি জানি যে ডান্সিং আসলে এখানে কি অর্থে আছে। ডান্সিংটা আসলে সি, তার একটা অবস্থা যে সে নাচতে নাচতে চলে গেছে। ঠিক আছে, মানে অ্যাডজেক্টিভের যে 5টা পয়েন্টে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, পরিমাপ, ওগুলার ভিতরে যে ফালাইতে পারি, তাহলে এই সূত্রটা আমার জানা লাগতেছে না যে কাদের পরে আমি প্রেজেন্ট পার্টিসিপল বসাবো। জাস্ট সেন্টেন্সটা দেখে যদি আমি ইন্ডিয়েট আইডেন্টিফাই করতে পারি, তো আইডেন্টিফাই করতে পারতেছি অবশ্যই যে সে কিভাবে যাইতেছে, নাচতে নাচতে যাইতেছে, তার একটা অবস্থার যে নাচতে নাচতে যাইতেছে। তার মানে এটাও কি জিরান না, প্রেজেন্ট পার্টিসিপল। 3 নাম্বার দেখো, অ্যাডভার্বের পরে প্রেজেন্ট পার্টিসিপল হয়। সাডেনলি ফাইন্ডিং হিমসেলফ অ্যালোন, হি বিকেম ফ্রাইটেন্ড। হঠাৎ করে নিজেকে যখন একা পেলো, সে কি ভয় পেয়ে গেল। এটা এখানে দেখো, সাডেনলি ফাইন্ডিং, নিজেকে একা পাইছে হঠাৎ করে। তো একা পাওয়া কি, নিজেকে একা পাওয়া, এটাও তো একটা অবস্থা তার, না? সে এখন একা, এটা তো তার একটা টাইপ না। যে একটা মানুষের একটা টাইপ সে একা থাকে, একটা মানুষের টাইপ সে হলো একটা ক্রাউডের ভিতর থাকে, এটা কোনো লজিক না। এটা আসলে কিন্তু তার অবস্থা যে এখন একা আছে, এই জন্য সে ভয় পাচ্ছে। ঠিক আছে, তার মানে কি এটাও ফাইন্ডিং অ্যাডজেক্টিভের ক্যাটাগরিতে ফেলাতে পারি। অথবা তুমি যদি মনে রাখতে পারো যে অ্যাডভার্ব মানে যে সাডেনলি, হঠাৎ করে, এটার পরে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বসাই সব সময়, তাও মিলবে। 4 নাম্বার দেখো, সিম্পল সেন্টেন্সের দুটি কাজের মধ্যে প্রথমটি প্রেজেন্ট পার্টিসিপল হয়। রাইডিং আ হর্স, হি ওয়েন্ট টু আ ডিস্টেন্ট প্লেস। ঘোড়া চালাতে চালাতে কি সে দূরের একটা জায়গায় চলে গেছে। তো ঘোড়া যে চালাতে চালাতে, এখন তুমি বলতে পারো, আমরা একটু আগে বলছিলাম সুইমিং ইজ আ সুইমিং ইজ গুড ফর হেলথ। হ্যাঁ, সুইমিং ইজ গুড ফর হেলথ। ওখানে বাক্য শুরু হয়েছে আইএনজি দিয়ে, এটা বলছি নাউন। এটাও তো বাক্য শুরু হয়েছে পারপাস আইএনজি দিয়ে, তাহলে এটাও তো নাউন হওয়ার কথা। তাহলে এটা নাউন না বললে কেন এটাকে অ্যাডজেক্টিভ বলতেছি বা প্রেজেন্ট পার্টিসিপল বলতেছি? কে বলতে পারবা? ভাইয়া সুইমিং তো হচ্ছে একটা মানে সাঁতার কাটা, এটা তো একটা নাউন হবে। আর রাইডিং এ হর্স বলছে এখানে, মানে এক হর্স কে রাইড করা হচ্ছে, এই জন্য এটা নাউন না। আচ্ছা, এটা একটা ব্যাপার হচ্ছে। আবার আরেকটা ব্যাপার কি, পজিশন দেখে দেখো। আমি যদি পুরো বাক্যটা পড়ি, আমার রাইডিং আ হর্স, ঠিক আছে, এরপরে দেখো আবার একটা নাউন শুরু হয়েছে অথবা প্রোনাউন শুরু হয়েছে, তারপরে ভার্ব আসছে। ও যদি আমার সাবজেক্ট হতো, মানে নাউন হতো আর কি, কারণ অবশ্যই শুরুতে যেহেতু তুমি ওকে সাবজেক্টই বলতে চাইতেছো, যেহেতু তোমার কনফিউশন যে আমার এটা জিরান্ট নাকি প্রেজেন্ট পার্টিসিপল, এইটার দিকে তাকাও, সুইমিং ইজ, তার মানে ও কিন্তু সাবজেক্ট পজিশনে আছে, ওর পরে আমার মেন ভার্বটা আসছে। তো এখানে তো ওর পর পর মেন ভার্বটা আসে নাই, ওর জন্য কোনো ভার্বই আসে নাই। কার জন্য আসছে? হি এর জন্য আসছে। ঠিক আছে, তো যার জন্য কোনো ভার্বই নাই, সে তো এখানে সাবজেক্ট হতেই পারে না।
ঠিক আছে? তো এটা তো আর নাউন হইলো না, এটা তাইলে আর কি হইতে পারে? যেটা নাউন না সেটা আর কি হইতে পারে? সেটা তাইলে প্রেজেন্ট পার্টিসিপল বানাইতে পারি। এবং ওই ইতিহাস বাদ দিলে এবার শুধু অর্থের দিকে তাকাও, কি বলছে? যে একটা ঘোড়া চালাতে চালাতে সে দূরে একটা জায়গায় চলে গেছে। ঘোড়া চালাতে চালাতে তার একটা অবস্থা বুঝালো, ঘোড়া চালাচ্ছিল এবং দূরে যাচ্ছিল। তার মানে রাইডিং এ হর্স এখানে এভাবে বলতে পারতো যে হি ওয়েন্ট টু আ ডিস্টেন্স প্লেস রাইডিং এ হর্স। এই জিনিসটাকে যদি পরেও দিত তো একই বলতো যে রাইডিং এ হর্স এখানে আমার প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, এভাবে বের করতে পারি। তো আমি চারটা বললাম, চারটাই কিন্তু অর্থের দিক থেকে যদি অ্যাডজেক্টিভ মিলাতে পারো মিলে যাবে, আর যদি রুল মিলাতে চাও তাও মিলে যাবে। 5 নাম্বারটা দেখো, প্রিপোজিশন প্লাস পজেসিভ প্লাস জিরান্ড হয়। আচ্ছা, একটু আগে আমরা দেখছিলাম প্রিপোজিশনের ঠিক পরে জিরান্ড হয়, তাই না? যে কোনো প্রিপোজিশনের পরে যদি ভার্ব প্লাস ভার্বের খালি ঘর থাকে সেটাকে আমরা ভার্ব প্লাস আইএনজি মানে জিরান্ড বসাইছিলাম। তো ওইটাও ঠিক। এবং প্রিপোজিশনের পরে একটা পজেসিভ পরে যদি আবার খালি ঘর থাকে ওটাও আমরা জিরান্ড বসাই। এক্সাম্পল যে এখানে হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার, এবং এটা আমরা ইয়াতেও দেখছিলাম, প্রিপোজিশনের টপিকও দেখছিলাম। এই যে প্রিপোজিশন, তারপর হচ্ছে অন, এই যে পজিটিভের পরে জিরান্ড হয়, এটা আমরা দেখছিলাম। পজিটিভের পরে সবসময় জিরান্ড হয়। প্রিপোজিশন, তারপর হচ্ছে পজিটিভ, এরপরে জিরান্ড হবে। তবে এমন একটা সেন্টেন্স আসলো যেখানে প্রিপোজিশনটা আছে, এই যে প্লিজ অবলাইজ মি, তারপরে বাই প্রিপোজিশন আসলো। তারপর আমার দরকার ছিল কি, যদি এই মাঝখানে এটা না থাকতো, ঠিক আছে, তাহলে প্লিজ অবলাইজ মি বাই লিভিং দ্য রুম, তাইলে আমি কি বলতাম যে বাই এর পরে লিভিং, তো প্রিপোজিশনের পরে লিভিং, তাহলে তো এটা জিরান্ট আমার রুল বলে। তবে এখন তো আর ওরকম নাই, এখন কি আছে, বাই এর পরে একটা ওয়ার্ড আছে অল, যেটা আর যাই হোক কোনো পজিটিভ না, ঠিক আছে? কারণ পজিটিভ গুলো তো আমরা চিনি, পজিটিভ গুলো কারা? মাই, তারপরে হিজ, হার, আওয়ার, মানে মালিকানা, ঠিক আছে? মালিকানা বোঝালে পজিটিভ হয়। কোনোটাই নাই, আছে কি অন্য কিছু একটা আছে, ঠিক আছে? তার মানে কি বোঝালো? আমি বলতেছি কি প্রিপোজিশনের পরে পজিটিভ নাই, ঠিক আছে, পজিটিভ না থাকে অন্য কিছু আছে, তাহলে ও তুমি যদি ভার্ব প্লাস আইএনজি বসাও সেটা আর জিরান বলতে পারবা না, সেটা হয়ে যাবে কি প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, তো এই বাক্যটার অর্থ কি দাঁড়ালো? যে রুমটা ছেড়ে দিয়ে আমাকে কি ধন্য করো, রাগ করে বলতেছে, ঠিক আছে? রুমটা ছাড়ো এবার আমাকে ধন্য করো, অবলাইজ মি, প্লিজ অবলাইজ মি বাই লিভিং দ্য রুম। তো এটাই একমাত্র যেটা একটু নর্মাল সেন্স থেকে বেশি গ্রামাটিক্যাল ভ্যালুর দিকে যাইতেছে। এইটা আমাদের একটু ভালো করে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? যে আমরা নর্মাল শুধু প্রিপোজিশন অথবা প্রিপোজিশন প্লাস পজিটিভ করে জিরান বসাই, তবে প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড আছে যেটা পজিটিভ না, তাহলে সেটা যে ভার্ব প্লাস আইএনজি দিবে সেটা হচ্ছে একটা প্রেজেন্ট পার্টিসিপল, এটা জাস্ট খেয়াল রাখতে হবে। আচ্ছা, ভাইয়া হ্যাঁ, 1 নম্বর এক্সাম্পল কিন্তু আবার বলেন তো, এটা আমার মাথায় ঢুকতেছে 1 না। নাম্বার এই যেটা হ্যাঁ 1 নাম্বার রুল নাকি এখানকার এটা? ভাইয়া, হ্যাঁ 1 নম্বর রুল। আচ্ছা, 1 নাম্বার রুল ছিল যে আর্টিকেল, প্রিপোজিশন, পজিটিভ এবং নাউনের মাঝে, মানে এই যে আর্টিকেল আর এ হচ্ছে একটা নাউন স্টোন, এর মাঝে, ঠিক আছে, আমাদের প্রেজেন্ট পার্টিসিপল হয়, এটা বলছে। আর্টিকেল অথবা প্রিপোজিশন অথবা পজিটিভের পরে নাউন যদি থাকে, এই যে দুজনের ফাঁকা জায়গাটায় প্রেজেন্ট পার্টিসিপল হয়। এখন প্রেজেন্ট পার্টিসিপল নাকি জিরান্ড সেটা বোঝার জন্য কি বলছিলাম, যে তুমি লজিক্যালি মিলাবা যে আসলে রোলিং স্টোনটা কি একটা নাউন নাকি। তো রোলিং স্টোন তো অবশ্যই কোনো কম্পাউন্ড নাউন না, কারণ এমন কোনো স্টোন নাই যেটা ক্যাটাগরি হচ্ছে সেটা সবসময় গড়াইতে থাকে। যেমন সুইমিং কি ছিল, ওয়াকিং স্টিক। ওয়াকিং স্টিক মানে কি, এমন একটা স্টিক যেটা দিয়ে বুড়া মানুষ হাঁটে, ওদের হাঁটতে সাহায্য করে। কিন্তু এমন কোন স্টোন নাই যেটা সবসময় কি রোল হতে থাকে, মানে এটা কোনো কম্পাউন্ড নাউন না। এটা আসলে কি বুঝাচ্ছে, যে স্টোনটা এখন গড়াচ্ছে বা ঘুরছে, এই জন্য অবস্থা বোঝাচ্ছে। এবং অবস্থা মানে কি অ্যাডজেক্টিভ বোঝানো, এবং অ্যাডজেক্টিভটাই আসলে পার্টিসিপল। আর যে পার্টিসিপল বা প্লাস এনজি হয় সেটা আসলে প্রেজেন্ট পার্টিসিপল। এই জন্য বলতেছি যে এই তিনটা মানে আর্টিকেল, প্রিপোজিশন, পজিটিভ এবং নাউনের মাঝে প্রেজেন্ট পার্টিসিপল হয়।
ঠিক আছে। তো এই লম্বা লিস্টটা মনে রাখার থেকে বেশি ইজি বের করা যায় আসলে এটা কি বোঝাচ্ছে, অর্থটার থেকে তাকালে ইজিলি বের করা যায়। বুঝছো এবার? হ্যাঁ ভাইয়া। ওকে, তো এখানে গেল আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। তবে তাহলে কনফিউশন আসলে যেটা হওয়ার কথা সেটা আমি এখানেই ক্লিয়ার করে ফেলছি, জিরান্ট এবং প্রেজেন্ট পার্টিসিপলের ভিতরে, কারণ দুইটাই কি আইএনজি। তাও এখানে আমি আবার রুল আকারে লিখছি। দেখো, প্রেজেন্ট পার্টিসিপল বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, হ্যাঁ বলে ফেলছি আমি, মানে কি কারণ হিসেবে বোঝায়। এবং এটা কি অ্যাক্টিভ ভার্ব থাকে। অ্যাক্টিভ ভার্ব কি সেটা এক্সাম্পল দেখলে ক্লিয়ার হবে। এবং এটা শুধুমাত্র কি বস্তুকে মডিফাই করে। তিনটা পয়েন্ট বলছি, অ্যাডজেক্টিভ, অ্যাক্টিভ ভার্ব। অ্যাক্টিভ ভার্ব মানে কি ওই যে অ্যাক্টিভ প্যাসিভ সেন্টেন্স দেখি না ওরকম আর কি। অ্যাক্টিভ তো যে সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েসে যেটা বসে সেটা অ্যাক্টিভ ভার্ব, আর প্যাসিভ যেটা সেটা প্যাসিভ ভার্ব ওরকম। অথবা শুধু বস্তুকে মডিফাই করে। আর পাস্ট পার্টিসিপল কোনটা? আচ্ছা, এটা জিরান্ডেরটা না, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপলেরটা দেখতেছি আপাতত। জিরান্ডটা আমি আপাতত বলে ফেলছি, যে পরের স্লাইডে আছে, ম্যাক্সিমামটা আমি বলে ফেলছি। আচ্ছা, তো পাস্ট পার্টিসিপল কাকে ইয়া করে? ও অ্যাডজেক্টিভ, কারণ কি ও তো পার্টিসিপলই, তার মানে কি ও অ্যাডজেক্টিভ, এটা কোনো ডিফারেন্স করতে পারলো না। তবে ও রেজাল্ট বোঝায়। প্রেজেন্ট পার্টিসিপল কি বোঝায়? কারণ। পাস্ট পার্টিসিপল কি বোঝায়? রেজাল্ট অথবা ফলাফল। এবং এটি কি প্যাসিভ ভার্ব। ও হচ্ছে অ্যাক্টিভ, ও হচ্ছে কি প্যাসিভ। এবং পাস্ট পার্টিসিপল শুধুমাত্র ব্যক্তিকে মডিফাই করে। তো দুটার ভিতরে আমি ডিফারেন্স পয়েন্ট কি পাইলাম? তিনটা, কজ, রেজাল্ট। ও হচ্ছে অ্যাক্টিভ, ও হচ্ছে প্যাসিভ। প্রেজেন্ট বোঝায় শুধুমাত্র বস্তুকে, আর পাস্ট পার্টিসিপল ইন্ডিকেট করে কাকে? ব্যক্তিকে। এবার এক্সাম্পলের দিকে আসি এবং তিনটা পয়েন্ট মিলাই। একটা এক্সাম্পল দিয়ে হয়ে যায় আসলে। এক নাম্বারটা, দ্য বোর্ড স্টুডেন্টস ওয়েন্ট টু স্লিপ হিয়ারিং দ্য বোরিং লেকচার। এখানে আসলে খালি ঘর হচ্ছে এইটা আর এইটা, দুইটাই খালি ঘর থাকবে। তোমাকে অপশন দিবে হচ্ছে কোনটা বসাবা, কোন জায়গায় আইএনজি বসাবা, কোন জায়গায় হচ্ছে বি3 বসাবা, এই যে বোর্ড বসাবা। এটা কোয়েশ্চেন। এখন আমি একটা কোয়েশ্চেন করি, এদের ঠিক পরে আছে স্টুডেন্ট আর হচ্ছে লেকচার। আগে বলো এই স্টুডেন্ট এবং লেকচারের ভিতরে কোনটা ব্যক্তি আর কোনটা বস্তু? স্টুডেন্ট হচ্ছে ব্যক্তি আর লেকচার। এত আস্তে আস্তে কি কথা বলতেছে? স্টুডেন্ট ব্যক্তি আর লেকচারটা বস্তু। হ্যাঁ, তো তিনটা পয়েন্ট আছে, একটাই ধরো। এবার যদি একটা মনে রাখতে পারো একটা দিয়ে মিলাও, সমস্যা হবে না। তো ধরে নাও যে আমরা একটা পয়েন্টই মাথায় রাখছি, আর কিছু মনে নাই। কি মনে আছে? প্রেজেন্ট পার্টিসিপল বস্তু, পাস্ট পার্টিসিপল ব্যক্তি। আচ্ছা, এটাই মনে রাখলাম। এখন দেখো স্টুডেন্টরা ব্যক্তি, তার মানে কি বসাবো? এই যে ব্যক্তি, ব্যক্তি কই বসছে? পাস্ট পার্টিসিপল, বি3 বসাই দিছি, শেষ। অর্থমর্থ কিছু বুঝি নাই, একটা লাইনই মনে আছে, বসাই দিছি। লেকচার বস্তু, অর্থ বুঝি নাই, কিছুই বুঝি নাই, তাহলে একটু কি জানি যেটা বস্তু, বসাই দিলাম বা প্লাস এনজি, বাস অ্যান্সার হয়ে গেছে। এটা গেল একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট এটা হতে পারে, দেখো আমি বলছি কি কারণ এবং ফলাফল। এখানে আমি যে বোর্ড হলাম, ঠিক আছে, এই যে আমি যে বোর্ড হলাম, এটা কিন্তু ফলাফল। স্টুডেন্ট যারা বোর্ড হইলো, লেকচারটা কি বোরিং ছিল, ফলস্বরূপ আমরা স্টুডেন্টরা কি হয়ে গেলাম? বোর্ড হয়ে গেলাম। এই যে বোর্ড হইলাম এটা কিন্তু রেজাল্ট। এই জন্য দেখো রেজাল্ট হলে কি হওয়ার কথা? পাস্ট পার্টিসিপল বি3, এইভাবেও মিলে। আর হচ্ছে কি কারণ, লেকচারটা বোরিং, ও হচ্ছে কারণ, এই জন্য আমরা বি3 বসালাম, বি প্লাস আইনজি বসালাম। এভাবে মিলতেছে, ঠিক আছে। তো দুইভাবে আমরা মিলাতে পারি। আবার অ্যাক্টিভ প্যাসিভ থেকে মিলতে পারি। দেখো প্যাসিভ সেন্টেন্সে কিন্তু সবসময় বি3 হয়, এই জন্য দেখো এটা বি3 এসে। আর অ্যাক্টিভ সেন্টেন্সে আইনজি বসতে পারে, সমস্যা নেই। এই জন্য এটা বি প্লাস আইনজি এসে। তো তিনটার থেকে যে কোনো একটা দিয়ে তুমি মিলাতে পারবা লজিকে, ঠিক আছে। সবচেয়ে ইজি হচ্ছে যে তুমি ব্যক্তি বস্তু দিয়ে মিলাও, এটা সবচেয়ে ইজি। নেক্সট এক্সাম্পলটা এবার তুমি মিলাই যাও। ইট ওয়াজ অ্যান এম্বারাসিং সিচুয়েশন। সিচুয়েশন আগে খালি ঘর এম্বারাসিং নাকি এম্বারাসড বসাবা, এটা হচ্ছে অপশন, এটা তোমার অপশনে থাকবে। সিচুয়েশন আর যাই হোক কোনো মানুষ না, তাহলে সিচুয়েশনের আগে বা প্লাস এনজি বসাতে হবে, শেষ। রেজাল্ট নাকি কজ, অ্যাক্টিভ নাকি প্যাসিভ, কিছু দেখা লাগতেছে না। সিচুয়েশন একটা বস্তু, বসাই দিলাম আইএনজি। যদি ব্যক্তি হইতো বসাইতাম কি এম্বারাসড। পরেরটা দেখি, আই নিড সামথিং টু রিড ইন অর্ডার টু বি নট টু বি বোর্ড। তাহলে নট টু বি
বোর্ড। এখন তুমি চিন্তা করলা বোর খালি ঘর আছে, এরপর তো কিছু নাই, মিলামো কেমনে? হ্যাঁ, তাহলে এখন তোমার পুরোটা পড়তে হবে। দেখো আমি আর আমার কিছু একটা পড়তে হবে যাতে আমি বোর না হই। ঠিক আছে, তাহলে ব্যাপারটা কারে নিয়ে বলা হইতেছে? আমার কথা বলতেছে। ঠিক আছে, আমি বোর হতে চাই না, তার মানে এখানে আসলে ধরে নাও যে আমি আছি, আই। তো আই ব্যক্তি, ব্যক্তি থাকলে কি হয়? ব্যক্তি থাকলে আমাদের পাস্ট পার্টিসিপল হয়। এই যে, তাহলে কি বিত্রি হয়েছে? বিত্রি কিন্তু হয়েছে বোর্ড। এবার আমি লিখতে পারো। বুঝা গেছে নিচেরটা? একবার লাস্টেরটা কি বুঝছো? উপরটা বাদ দিও। কিভাবে মিলালাম? বা তিনটাই বুঝছো নাকি বলো? কারো কনফিউশন আছে এই তিনটায়? বুঝতে পারছি ভাইয়া। ওকে, তো আমার সাজেশন হচ্ছে কি, এই শুধুমাত্র লাস্টটা দিয়ে মিলাও ম্যাক্সিমামটা, তাহলে ইজি হবে। এবং এখান থেকে অবশ্যই একটা কোশ্চেন আসবে। একটা 2, রিলেটিভ প্রোনাউন প্লাস ভার্ব প্লাস নাউন, তারপরে পার্টিসিপল হবে। আচ্ছা, তো পার্টিসিপল তো হবে। এখন আমরা পড়তেছিলাম কি, পাস্ট পার্টিসিপল না প্রেজেন্ট পার্টিসিপল? তার মানে ওরা কি বললো? পার্টিসিপল হয়। তার মানে সামনে এবার আমাদেরকে বুঝাবে কখন পার্টিসিপল কোনটা হয়। আচ্ছা, তো রিলেটিভ প্রোনাউনের পরে কি বলছি? ভার্ব, নাউন, তারপরে পার্টিসিপল। একটা ডিরেক্ট এক্সাম্পল দেখি, তারপরে রুলের দিকে যাই। মানে এটা মিলাই। দেয়ার ইজ আ ম্যান লিভিং, আপাতত বাদ দাও। দেয়ার ইজ এ ম্যান হু লিভস নেক্সট ডোর টু মি। তাহলে এখানে একজন ব্যক্তি আছে যে কি আমার ঠিক পাশেই দরজা থাকে। পাশের দরজা মানে আসলে কি দরজা বুঝিতেছে না, পাশের ফ্ল্যাট বুঝিতেছে বা পাশের বাসা বুঝিতেছে। ঠিক আছে, এখানে একটা ব্যক্তি আছে যে ঠিক আমার পাশের বাসায় থাকে, এটা বোঝাচ্ছে। তো রিলেটিভ প্রোনাউনটা এখানে কোনটা? এখানে হচ্ছে হুটা রিলেটিভ প্রোনাউন। এই যে হু দুটা সেন্টেন্সকে কানেক্ট করতেছে। তো এই দেখো রিলেটিভ প্রোনাউন, এবার এই যে ভার্ব পেয়ে গেলাম, আবার নাউন এই যে নেক্সট ডোর। ঠিক আছে, নেক্সট ডোরও পেয়ে গেলাম। এখন ওরা কি বুঝাইলো? ওরা বুঝাইলো রিলেটিভ প্রোনাউন, ভার্ব এবং প্রোনাউনের পরে আমরা পার্টিসিপল ইউজ করতে পারি, অথবা এই 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 দুটার বদলেও আমরা পার্টিসিপল ইউজ করতে পারি। কিভাবে দেখো, এখন আমি কি লিখছি যদি মুছে ফেলি, কি বলতেছি? রিলেটিভ প্রোনাউন এবং ভার্বের পরিবর্তে আমরা কি বসাতে পারি? পার্টিসিপল বসাতে পারি। এখন পার্টিসিপলটা কোনটা বসাবো সেটা এখন আমাদের ঠিক করতে হবে। এখন উপরে আসে দেখো, পরের ভার্বটি যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে। অ্যাক্টিভ ভয়েস বলতে কি, দেখো হু লিভস, লিভস কিন্তু অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েস কোনটা? দেখো ইজ ক্রিয়েটেড, ইজ ক্রিয়েটেড মানে কি, যে V3। ঠিক আছে, তো V3 কে সরাই আমরা দেখো V3 রাখবো। তবে অ্যাক্টিভ ভয়েসের বদলে আমরা কি আনবো? আইএনজি আনবো। এবং উপরে কিন্তু আমরা তাই দেখছিলাম এক এক নাম্বার রুলে। দেখো অ্যাক্টিভের বদলে আইএনজি আসছিল, প্রেজেন্ট পার্টিসিপল। প্যাসিভের বদলে ফার্স্ট পার্টিসিপল আনছিল। মানে একই জিনিসই, জাস্ট আমরা একটু ডিফারেন্ট ভাবে দেখতেছি। তার মানে ব্যাপারটা কি দাঁড়াইছে? ব্যাপারটা আসলে কোয়েশ্চেন থাকবে এমন যে আমরা যেটা বাদ দিছি ওটা থাকবে না। ঠিক আছে, কিন্তু ওটা আমরা বুঝার জন্য লিখছি। ব্যাপারটা কেমন থাকবে? দেয়ার ইজ এ ম্যান, খালিঘর, নেক্সট ডোর টু মি। তাহলে এখানে তুমি কি বসাবা, তোমার কোয়েশ্চেন থাকবে। ঠিক আছে, এখন তুমি তোমার চিন্তা করতে হবে আমার পাশে একজন মানুষ। তুমি রুল 1-এ দেখছিলা যে মানুষ থাকলে দিতে হয় V3, তাহলে এটা লিভড বসায় দেই, তুমি চিন্তা করবা। তবে তোমার খেয়াল রাখতে হবে ওখানে কিন্তু নাউনের আগে যায় ওই জিনিস গুলা ইউজ করছিলা। ঠিক আছে, কিন্তু এখানে কি করতেছো? এখানে কিন্তু নাউনের পরে ইউজ করতেছো, উল্টাটা। দেখছো, মানুষ যখন ছিল তার আগে খালি ঘরটা ছিল, মানে তোমার অ্যাডজেক্টিভ ইউজ করার দরকার ছিল, তখন তুমি বসাইছিলা এই রুল অনুযায়ী। তবে এখানে কিন্তু জিনিসটা উল্টা দেখা যাইতেছে। তো তখন তোমার হিসাবটা আসতেছে কোনটা, অ্যাক্টিভ নাকি প্যাসিভ। তো ওই জন্যই তুমি খেয়াল খেয়াল করলা যে এখানে তাহলে আসলে কি ছিল, এখানে সেন্টেন্সটা পুরোপুরি এটা ছিল, দেয়ার ইজ এ ম্যান হু লিভস নেক্সট ডোর টু মি। তো অ্যাক্টিভ ছিল, অ্যাক্টিভ বলতে আমরা আইএনজি বসাইছি। আবার সেম দেখো, খালিঘর থাকবে স্মোক, খালিঘর বাই
ফায়ার পলিউটস দ্য এয়ার। তাহলে স্মোক ক্রিয়েট বসাবা না ক্রিয়েটিং বসাবা? এখন স্মোক কিন্তু নিজে নিজে ক্রিয়েট হয় না, তাকে ক্রিয়েট করা হয়। তার মানে যেটা অন্যজন করতেছে ভয়েসটা উল্টা, সেটাকে বলে প্যাসিভ। তার মানে এটা প্যাসিভ। প্যাসিভ থাকলে কি হয়? বি3। এই যে প্যাসিভ, প্যাসিভ থাকলে বি3, বসাইলাম বি3। এভাবে মনে রাখতে পারো। অথবা মনে করো এত কিছুই পড়বা না, তুমি সহজে বুঝতে চাও, তাইলে এই যে নাউন, নাউনের আগে খালি ঘর, নাউনটা যদি হয় পার্সন তাহলে বসাবা কি? বি3। নাউনটা যদি হয় আর পার্সন না, তাহলে কি হইতে পারে? অবজেক্ট, তাহলে বসাবা বা প্লাস এনজি। ওকে, নাউনের আগে খালি ঘর বি3, নাউনের আগে খালি ঘর অবজেক্ট হলে বি বা প্লাস এনজি। আর যদি নাউন দিয়া থাকে উল্টাটা, সামনে না দিয়া পিছে খালি ঘর, তাহলে বসাবা কি? আগের উল্টাটা। আগের উল্টাটা মানে কি? আগের উল্টাটা মানে কি? নাউনের আগে মানুষ থাকলে কি করছিলা? বি3 বসাছিলা। এখন নাউনের পরে খালি ঘর আছে মানুষ, নাউনটা আছে মানুষ, কি বসাবা? বি3 না বসায় উল্টাটা বসাবা, মানে কি? বা প্লাস আইএনজি। আর নাউনের আগে খালিঘর থাকলে বসাইছিলা বা প্লাস আইএনজি, এখন বসাবা উল্টা, মানে কি? নাউনের পরে খালিঘর থাকলে বি3 বসাবে। জাস্ট এখানে যা বসাইছিলে এখানে উল্টাটা। কোনটা দিয়ে মনে রাখতে পারবা পুরোপুরি তোমার উপরে। বুঝছো নাকি? দেখো, জি ভাইয়া। আচ্ছা এবার হচ্ছে লাস্ট টপিকটা, জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল, যেটা আমি আগেই বলে দিয়েছি যে যদি নাউন এবং অ্যাডজেক্টিভ বুঝতে পারো তাহলে টপিকটা শেষ। এবং চাইলেই কিন্তু পুরো সবগুলাকে, যেখানে আমি টোটালি 6টা নাকি 7টা রাখছি, 7টা রুল রাখছি, যেটা এক লাইন দিয়ে শেষ হয়ে যেতে পারতো। কিন্তু জিনিসগুলা অনেক ভাবে চিন্তা করার জন্য এবং সবভাবে যাতে শিওর হতে পারি, এই জন্য আমরা 7টা রুল লিখছি, যে জিরান্ড নাকি এটা পার্টিসিপল বের করা, এটা আমরা দেখি। আচ্ছা, তো দুইটাই কিন্তু বা প্লাস আইএনজি, ঠিক আছে? এই জন্য আমরা শুধু বা প্লাস আইএনজি না বলে জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল কোনটা সেটা বের করবো। তো শুরুর রুলটা সবাই জানি, যে যদি বা প্লাস আইএনজি নাউনের কাজ করে, জিরান্ড অ্যাডজেক্টিভের কাজ করলে প্রেজেন্ট পার্টিসিপল। শুরুতে দেখে ফেলছিলাম, তাও দুইটা সেন্টেন্স থেকে এখন বলবা। আহ কথা কম বলতেছে কে আজকে? শারিন, শারিন এখানে দেখো, সিইং ইজ বিলিভিং বা প্লাস আইএনজি, ইট ইজ ইন্টারেস্টিং দুইটা বা প্লাস আইএনজি। কোনটা জিরান্ড এবং কোনটা প্রেজেন্ট পার্টিসিপল বলো? নাউন এবং অ্যাডজেক্টিভ জাস্ট খেয়াল করতে হবে, আর কিছু না। বলে দিব? ভাইয়া আমি আচ্ছা, বলবো। ওর মাইক অন হইতেছে না। আচ্ছা চিনতে পারো? চিনতে কি বলতেছো নাকি? হ্যাঁ ভাইয়া, প্রথমটা হচ্ছে জিরান্ড হবে। হুম, কেন জিরান্ড? ভার যেটা ভার্বের আগে সি মানে আচ্ছা তোমার কথা শোনা যাচ্ছে না, তাই আমি বলি। সিইং ইজ বিলিভিং। ওকে, কি বিশ্বাস করব? যা দেখবো, অবজেক্ট। ঠিক আছে, তাহলে মানে কি এটা অবজেক্ট। তো যদি অবজেক্ট হয়, অবজেক্টে কে বসে? নাউন। ওকে, তারপরে কি? ইট ইজ ইন্টারেস্টিং। ইট ইজ ইন্টারেস্টিং, তাহলে এটা, এটা কি? এটা কেমন? কোন অ্যান্সার ইন্টারেস্টিং পাবো? কেমনের অ্যান্সারে। ঠিক আছে, এটা কেমন, এটা খুবই ইন্টারেস্টিং, তার মানে কি? এটা ওর অ্যাডজেক্টিভ। ওই ওইভাবে আমরা বের করতে পারতেছি যে প্রথমটা হচ্ছে আমার জিরান, পরেরটা হচ্ছে আমার প্রেজেন্ট পার্টিসিপল, অ্যাডজেক্টিভ এবং নাউন থেকে। এবং এই লজিক থেকে কিন্তু সবগুলা মিলানোর কথা। আস্তে আস্তে তাও নিচে যাই, দেখো। তাহলে এবার দেখো, অ্যাডজেক্টিভের পরে প্লাস আইএনজি থাকলে জিরান্ট,
আর অ্যাডভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি থাকলে প্রেজেন্ট পার্টিসিপল। এই জিনিসটা সবাই দেখছি, যে তাও এখন নতুন মনে হইতে পারে। দেখো, স্ট্রাকচার টিচিং ফ্যাসিলিটেটস 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 লার্নিং। তাহলে এটা হচ্ছে আমার ভার্ব, তার ঠিক আগে পুরোটা কি তাহলে? নাউন। ওকে, এখন টিচিংটা কি? দেখো, টিচিংটা কি তাহলে নাউনই হওয়ার কথা, এটা একটা লজিক। অথবা আরেকটা লজিক, আমরা একটু আগে ওই লম্বা একটা লাইন লিখছিলাম, কি লিখছিলাম? নাউনের আগেরটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগেরটা অ্যাডভার্ব, অ্যাডভার্বের আগেরটাও অ্যাডভার্ব, ওরকম দেখছিলাম। তার মানে কি নাউনের আগেরটা অ্যাডজেক্টিভ হওয়ার কথা ছিল, তাহলে নাউনের পরে অ্যাডজেক্টিভের পরেরটা কি নাউন? উল্টাটাও বলা যায়। ওটাই বলছে যে অ্যাডজেক্টিভের পরেরটা তাহলে কি নাউন, মানে জিরান্ট হওয়ার কথা। এই যে দেখো, স্ট্রাকচার, ঠিক আছে, কেমন টিচিং? স্ট্রাকচার টিচিং। তাহলে ওই লজিকেও আমরা বলতে পারি তাহলে টিচিংটা অবশ্যই এখানে নাউন, অথবা ভার্বের মেইন ভার্বের ঠিক আগে আছে, তাও বলা যায় এটা নাউন। দুইভাবেই ঘুরে ফিরে টিচিংটা নাউনই দাঁড়াইতেছে। আচ্ছা, নিচেরটা তাহলে কি দেখি? ট্রুলি স্পিকিং, আই ডোন্ট লাইক ফুটবল। সত্যি করে যদি বলি আমার ফুটবল পছন্দ না। আচ্ছা, তার ট্রুলির পরে স্পিকিং আছে, তো সেটা সমস্যা না। সমস্যা হচ্ছে যে স্পিকিং এর পরে কিন্তু কোনো আমার ভার্ব নাই, ঠিক আছে? ওর জন্য ওর পরে কি ওর জন্য ভার্বই নেই, যার জন্য ভার্ব নাই সে তো নাউন না। আবার এভাবে মিলানো যায়, দেখো, অ্যাডভার্ব, অ্যাডভার্ব কি? এই যে ট্রুলি, ট্রুলির পরে আছে, ট্রুলির পরে মানে অ্যাডভার্বের পরে কি হয়? প্রেজেন্ট পার্টিসিপল হয়। এটাও আমরা উপরে দেখছিলাম, ঠিক আছে? তো এভাবে বলা যায় যে এটা যেহেতু ভার্বের, ওর জন্য ভার্ব নাই, তার মানে ও প্রেজেন্ট পার্টিসিপল, এবং আবার অ্যাডভার্বের পরেও বসছে, তাও প্রেজেন্ট পার্টিসিপল। দুইভাবে মিলাতে পারি। এবার 3 নাম্বারটাই আসি। ভার্ব প্লাস এনজি বা ভার্ব প্লাস এনজি প্রিপারেশন যুক্ত কোন ফ্রেজের পরে অন্য একটি ভার্ব থাকলে ওই ভার্ব প্লাস এনজিটি জিরান্ট হয়। অনেক বড় কথা, ছোট করে আসি। আগে ফ্রেজ কি সেটা জানতে হবে। ফ্রেজ কি একজন বলো দেখি, ফ্রেজ চিনো নাকি? ফ্রেজ হচ্ছে ভাই মরি অনেক চিনো? হ্যাঁ, কয়েকটা চিনতে বলো। শব্দকে একটা অর্থ প্রকাশ করে যে, বুঝি না, আগে বলো। কোনো বড় একটা সেন্টেন্স দিয়ে একটা অর্থ প্রকাশ করে। না না, সেন্টেন্স বলা যাবে না এটাকে। আইজন বলো, ক্লিয়ারলি বলো। ওয়ার্ড, সেন্টেন্স বলা যাবে না। একটা গ্রুপ অফ ওয়ার্ড যেটা দিয়ে একটা অর্থ প্রকাশ করে। হ্যাঁ, গ্রুপ অফ ওয়ার্ড হবে, শব্দের গুচ্ছ, ঠিক আছে? শব্দগুচ্ছ, ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ। এখন এক্সাম্পলটাই আসি। আসলে আমি কি বলতে চাইছিলাম? আমি বলতে চাইছিলাম যে ভার্ব প্লাস আইএনজি থাকবে, বা ভার্ব প্লাস আইএনজির সাথে আরো কিছু ওয়ার্ড থাকবে প্রিপোজিশন যুক্ত, যে প্রিপোজিশন দিয়ে আছে, দেখছো? অথবা প্রিপোজিশন নাও থাকতে পারে, কোনো সমস্যা নাই, শুধু ফ্রেজে থাকতে পারে, কিন্তু ভার্ব প্লাস আইএনজি থাকবে। কারণ কি, সমস্যা তো আমাদের ভার্ব প্লাস আইএনজি নিয়েই। তার মানে কি, শুধু ভার্ব প্লাস আইএনজি অথবা পুরোপুরি একটা ফ্রেজ থাকতে পারে যেটা ভার্ব প্লাস আইএনজি আছে, ওইটা, ঠিক আছে? তো ওইটার পরে যদি আমার একটা কি থাকে, ভার্ব থাকে, ভার্ব আছে, ওয়াকিং ইন দা মর্নিং, এটার পরে একটা ভার্ব আছে, তাহলে এটা আমার জিরান্ড হবে। তবে যদি কোনো ভার্ব না থাকতো, যে পুরোটার পরে কোনো ভার্ব নাই নাই, তাহলে কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল। তো এই জিনিসটাই তো রুল 2 তে দেখে আসছি, তাই দেখে আসছি না? এই যে দেখো, ওর ওর কোনো আমার ভার্ব নাই ওর জন্য। আবার কি, আবার কি আছে, যে ও একটা কমা, কমা দিয়ে ওকে আলাদা রেখে দিছি, ঠিক আছে? কমা দিয়ে আলাদা রেখে দিছি, যেটার কোনো ভার্বও নাই। একটু আগে দেখছিলাম যে সেটা কি, প্রেজেন্ট পার্টিসিপল। এই যে ট্রুলি স্পিকিং, প্রেজেন্ট পার্টিসিপল ছিল। ওটাই তো ওইরকমই হইলো, যে ওর কোনো আলাদা ভার্বও নাই, এবং ও কোনো সাবজেক্টও না বা নাউনও না। তার মানে কি, এটা আমার প্রেজেন্ট পার্টিসিপল। তার মানে 3টা রুলে আমার সামারি ঘুরে ফিরে আগেরটাই দাঁড়াইলো, যে নাউন না। আচ্ছা, এবার 4-এ আসি। ট্রান্সিটিভ ভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি থাকলে তা জিরান্ড হবে। আর ইনট্রান্সিটিভের পরে অথবা ট্রান্সিটিভ প্লাস অবজেক্টের পরে ভার্ব প্লাস আইএনজি থাকলে তা প্রেজেন্ট পার্টিসিপল হবে। আচ্ছা, এক্সাম্পল দিয়ে আরেকটু ইজি হবে। তো আগে দেখি ট্রান্সিটিভ আর ইনট্রান্সিটিভ কোনটা। এটা আগে আমরা জানাই ফেলছি ট্রান্সিটিভ কোনগুলা যাদের অবজেক্ট লাগে, আর ইনট্রান্সিটিভ কোনটা যাদের অবজেক্ট লাগে না।
তবে তুমি যদি দেখে না বুঝতে পারো তাহলে একটা শর্টকাট কি আছে, যেসব ভার্বের পর ইট বসানো যায় তারা ইন্ট্রানজিটিভ। কেমন দেখো, আমি এই যদি এক্সাম্পলটা মিলে দেখো, আই লার্ন ড্রয়িং, এ যদি ড্রয়িং বাদ দিয়ে আমরা ইট বলি, আই লার্ন ইট, আমি এটা শিখছি, বাক্যটা হয়। তার মানে কি এই যে লার্ন সেটা একটা ট্রানজিটিভ ভার্ব। এবার এখানে দেখো নিচেরটাও, তাইলে শি ওয়েন্ট অ্যাওয়ে ডান্সিং না লেখা ইট লিখলাম, এই যে এটা এখন ইট মিলাই, সে এটা যায়, ঠিক আছে, কোনো সেন্টেন্স হয় না। তার মানে যখন ইট দিয়ে চেঞ্জ করতে পারবো ট্রানজিটিভ, ইট দিয়ে চেঞ্জ না করতে পারলে কি হবে, ইনট্রানজিটিভ। এটা গেলো ইনট্রানজিট ট্রানজিটিভ বের করার শর্টকাট, ঠিক আছে। তো এটার থেকে বেশি ইম্পর্টেন্ট আসলে কি দাঁড়ায়, দাঁড়ায় অর্থটা বুঝা। আবারও আগের জায়গায় যেতেছি, যে আই লার্ন ড্রয়িং, আমি আসলে কি শিখছি, ড্রয়িং শিখছি, এই যে অবজেক্ট, তার মানে কি ও জিরান্ট নাউন। আবার কি হি ওয়েন্ট অ্যাওয়ে ডান্সিং, সে নাচতে নাচতে চলে গেছে, তার মানে কি ওর অবস্থা, এটা কিন্তু অবশ্যই অ্যান্সার দেবে না সে কি যায়, সে নাচতে নাচতে যায়, এটা কোনো অর্থ না, মানে মানে কোনো কোয়েশ্চনও না। আসলে কোয়েশ্চনটা কি হইতে পারতো, সে কিভাবে চলে যেতেছিল, সে নাচতে নাচতে চলে যেতেছিল, ওভাবে আমরা যেতে পারতাম। তার মানে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভের প্যাচে যাই না গেলেও চলতো, এবং যাইলেও পারো, কারণ এটা একটা রুল যে ট্রানজিটিভ পরে জিরান্ট হয়, ঠিক আছে। আমরা দুইভাবেই দেখলাম, এবং ওই ইট দ্বারা কিন্তু ইনট্রানজিটিভকে অর্থ প্রকাশ করতে পারে না, কিন্তু ইট না বসায় কি বসাতে পারে, হেয়ার অথবা দেয়ার বসাতে পারো। যে দেখো হি ওয়েন্ট অ্যাওয়ে হেয়ার বা দেয়ার বসাতে পারো, সমস্যা হবে না। অথবা এটা না মনে রেখে শুধু ইটের টাইম মনে রাখতে পারো যদি ট্রানজিটিভ ইনট্রানজিটিভ বের করা লাগে। আর যদি আবারও একই কথা, যদি তুমি অবস্থা অথবা নাউনের বেসিক বুঝো তাহলে তার কিছুই লাগতেছে না, 4 নাম্বার পর্যন্ত একই লজিক দিয়ে মিলাতে পারবে। 5 নম্বরে আসি, প্রিপোজিশনের পরে জিরান্ট হয়, দুইবার দেখে ফেলছি। প্রিপোজিশন পজিটিভ জিরান্ট হয়, এটাও দেখে ফেলছিলাম যে কি জানো, এই যেটা হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার, এই যে আমার প্রিপোজিশন, তারপর পজিটিভ, তারপরে বা প্লাস আইএনজি হইতাছে, এটা জিরান্ট, ঠিক আছে। এই যে 2 নাম্বারটা জিরান্ট, এটা আমরা আগে থেকেই জানি। তবে কি বলছে, অবজেক্টিভের পরে প্রিপোজিশনাল প্রেজেন্ট পার্টিসিপল হয়। আচ্ছা, অবজেক্টিভ বলতে অবজেক্টিভ আমরা এখানে প্রোনাউন বলতেছি, ঠিক আছে। অবজেক্টিভ প্রোনাউন কেমন, এই যে এক্সাম্পলটা দেখো, আই ফাউন্ড হিম স্লিপিং, এই যে হিম এটা কিন্তু অবজেক্টিভ প্রোনাউন। অবজেক্টিভ প্রোনাউন গুলা কি কি ছিল, হিম ছিল, হার ছিল, তারপরে কি আস ছিল, এরকম ইউ ছিল, তারপরে মি ছিল, এগুলা কি অবজেক্টিভ। তো অবজেক্টিভ গুলার পরে আমাদের সবসময় কি হয়, প্রেজেন্ট পার্টিসিপল হয়, এটা একটা রুল আছে। অথবা তুমি যদি আবারও আগের লজিকে যাও, যে স্লিপিংটা কি, তা তুমি বলতে পারো যে তাকে কেমন পাইছিলা, তাকে ঘুমন্ত অবস্থায় পাইছিলা, তাহলে ওর অবস্থাটা কি, ঘুমন্ত অবস্থা কে বুঝায়, অ্যাডজেক্টিভ বুঝায়। তার মানে অ্যাডজেক্টিভ কি হতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল। ও ভাবে আবার মিলে যেতেছে, আলাদা করে পড়া লাগতেছে না। আর আরেকটা কি বলছি, যে প্রোনাউনে যদি পজিটিভ ফর্ম না থাকে তাহলেও কি প্রেজেন্ট পার্টিসিপল হয়, তাও একটু আগে আমরা দেখে আসছিলাম। এই যে প্লিজ অবলাইজ মি বাই অল লিভিং দ্য রুম, এটা একটু আগে দেখছি। এই যে আমার প্রোনাউন প্রিপজিশন, তারপরে আমাদের কথা কি একটা পজিটিভ, পজিটিভ না থেকে অন্য কিছু থাকতেছে, তাহলে এখানে কি হবে, এটা অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল হবে। আগের রুল, নতুন কোনো কিছু না। এটা বুঝছো সবাই, বলো এই স্লাইডটা জি ভাইয়া। ক্লিয়ার এটা সবাই? জি ভাইয়া। ওর কি আজকে ঘুমে? না না, আমি দেখতেছি, আমি ভাবতেছিলাম যে কেউ কথা বলতেছে না, আমি ওয়েট করতেছিলাম তাই। ওকে, 6 বার প্লাস আইএনজি কম্পাউন্ড নাউন বোঝায় জিরান্ট হয়, আর কম্পাউন্ড না বোঝায় যদি অ্যাডজেক্টিভ বোঝায় তাহলে প্রেজেন্ট পার্টিসিপল হয়। অলরেডি আমরা জানি, এই যে ওয়াকিং স্টিক দিয়ে বলছিলাম, ইট ইজ এ ওয়াকিং স্টিক। ওয়াকিং স্টিক কি, একটা টাইপ, একটা কম্পাউন্ড নাউন, যে স্টিকটা হাঁটার জন্য ইউজ করা হয়, তার মানে এটা কি জিরান্ট। তবে আই হেল্প আর ড্রাউনিং ম্যান, মানে ডুবন্ত ব্যক্তি,
অবশ্যই কোনো একটা ব্যক্তি কোনো টাইপ না যে সবসময় ডুবে থাকে, এটা আসলে একটা টাইপ না, এটা কি ওর একটা অবস্থা, মানে সে ডুবে যেতেছিল তাকে আমি হেল্প করছি, তাহলে এটা আসলে কি প্রেজেন্ট পার্টিসিপল। আরেকটা কি বলছি দেখো লাস্টে, কন্টিনিউয়াস সেন্টেন্সে আমরা সবসময় কন্টিনিউয়াস টেন্সের যে সেন্টেন্স সবসময় আমরা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করি। এই যে দেখো আই এম ওয়ার্কিং নাও, মানে এখন কাজ করতেছি, তো আমরা জানি এই যে ওয়ার্কিংটা এটা কি ওর একটা অবস্থা, মানে ও কাজ করতেছে, এর চেঞ্জ নিতে পারি। অথবা আমরা এটাও জানি যে কন্টিনিউয়াস সেন্টেন্সে সবসময় প্রেজেন্ট পার্টিসিপল হয়, তার মানে এই একটা বাক্য যেহেতু কন্টিনিউয়াস সেন্টেন্স বুঝতেছে আই এম ওয়ার্কিং নাও, আমি এখন কাজ করতেছি, তার মানে এটাও কি আমাদের প্রেজেন্ট পার্টিসিপলই। ঠিক আছে, তো শেষমেশ একই কথা দাঁড়ায় যে নাউন না হলে প্রেজেন্ট পার্টিসিপল, ওইটা এখনো বহাল আছে। 7 নাম্বার যেটা লাস্ট, একটা নতুন কিছু না, এটা একটা শর্টকাট, সেটা কি দেখো, ডিটারমিনার ও নাউনের মাঝে, যে ডিটারমিনার মানে কি আর্টিকেল গুলো কিন্তু একটা ডিটারমিনার, তো ডিটারমিনার এবং নাউনের মাঝে যেটা থাকবে বা প্লাস আইএনজি, সেটাকে যদি আমরা রিপ্লেস করতে পারি কি দিয়ে রিপ্লেস করতে পারি, ইজ দিয়ে, এটাকে যদি ইজ দিয়ে রিপ্লেস করতে পারি সেটা কি হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, আর যদি ইজ দিয়ে রিপ্লেস করতে না পারি, পারলে হয়ে যাবে পার্টিসিপল, না পারলে কি হয়ে যাবে জিরান। আচ্ছা দেখি, এ সুইমিং স্নেক, এটাকে যদি আমরা এভাবে লিখতে পারি, এ স্নেক ইজ ইজ সুইমিং। হ্যাঁ, মানে কি একটা স্নেক সাঁতার কাটতেছে, হ্যাঁ এটা সম্ভব, তার মানে কি রিপ্লেস করা গেছে, হয়ে গেল কি পার্টিসিপল। তবে আমি যেটা বলতে চাই, এ পুল ইজ সুইমিং, একটা পুল কি সাঁতার কাটতেছে, এটা কোনো লজিক্যাল সেন্টেন্স না, মানে রিপ্লেস করতে পারি নাই, রিপ্লেস করতে না পারি তাহলে হবে কি জিরান। ঠিক আছে, এভাবে হইতে পারে। অথবা ইজ বসাবা নাকি বসাবা না, এই লজিকে যাইতেই চাও না, তাহলে তো ওই আগের কথাই, জিরান বোঝার জন্য নাও হইতে হবে, আর প্রেজেন্ট পার্টিসিপল হওয়ার জন্য কি হতে হবে, অ্যাডজেক্টিভ হতে হবে। ওই লজিকে আসো দেখো, এ সুইমিং সুইমিং স্নেক, এমন কোন স্নেক নাই যেটার একটা টাইপ হচ্ছে ও সবসময় সাঁতার কাটে। ঠিক আছে, তার মানে কি ওই স্নেকটা এখন সাঁতার কাটতেছে, ওর একটা অবস্থা, মানে ওর একটা অ্যাডজেক্টিভ বোঝাচ্ছি এখানে, তার মানে সুইমিংটা অ্যাডজেক্টিভ। আবার এই সুইমিং পুল, একটা পুল থাকে সবসময় আমরা যেটা সুইমিং করি, মানে দুইটাকে আমরা একটা কি কম্পাউন্ড নাউন বলতে পারি, আমরা সবাই চিনি সুইমিং সুইমিং পুল একটা নাম, তার মানে এখানে সুইমিংটা আসলে কি একটা জিরান। শেষমেশ কিন্তু ঘুরে ফিরে একটা লজিক আমরা সব নিতে পারছি, তাও আলাদা আলাদা দেখলাম। আচ্ছা এখন ছোট ছোট 4টা টপিক আছে, ছোট ছোট মানে আসেও না, তাও আমরা দেখে রাখতেছি। যেমন আমরা বলছিলাম যে পার্টিসিপলের হচ্ছে 3টা টাইপ, পাস্ট এবং প্রেজেন্ট দেখছি, লাস্ট একটা পারফেক্ট পার্টিসিপল। পার্টিসিপল কি বলছিলাম শুরুতেই, ওরা হ্যাভিং প্লাস বি থ্রি, এই যে দেখো হ্যাভিং এর পরে পাস্ট পার্টিসিপল বসে পারফেক্ট পার্টিসিপল গঠন করে, এবং এটা আসলে কি বুঝাইতেছে, এটা আসলে বুঝায় একটি কাজের আগে আরেকটি কাজ শেষ বুঝাতে বসে। এক্সাম্পল দেখি দেখো, হ্যাভিং গেইনড দ্য ট্রুথ কিপ দ্য ট্রুথ, মানে সত্যকে অর্জন করার পর সত্যকে ধরে রাখো, তাহলে সত্যকে আগে অর্জন করছো তারপরে ওকে ধরে রাখো, এটা বলছে। অথবা এমনও বলতে পারতা যে হ্যাভিং হ্যাভিং ফিনিশ দ্য হোমওয়ার্ক, তারপরে একটা সেন্টেন্স পরে অ্যাড করো যে হ্যাভিং ফিনিশ দ্য হোমওয়ার্ক ইউ ক্যান গো ফর স্লিপ, মানে কি হোমওয়ার্ক শেষ করা ফেলেছো বা করার পরে একটা কাজ শেষ, তারপরে আরেকটা কাজ করবা, যে কাজটা শেষ ওটার ক্ষেত্রে কি বলেছিলাম হ্যাভিং প্লাস বি থ্রি, মানে পারফেক্ট পার্টিসিপল বসাতে পারি। ওকে, এরকম। এবং এটা তেমন একটা আছে না, টাউন বা জেনে রাখলাম, যদি হঠাৎ করে চলে আসে আমরা অ্যান্সার করতে পারবো। তারপর হচ্ছে ভার্বাল নাউন। ভার্বাল নাউন কি, যে নাউনটা আসলে কি ভার্ব থেকে আগত। ভার্বাল নাউন মানে হচ্ছে যে নাউনটা ভার্ব থেকে আসছে, সেটা কেমন হতে পারে, সেটা বি এবং অফ এর মাঝেও হতে পারে, অথবা ভার্ব প্লাস সাফিক্স। ভার্ব প্লাস সাফিক্স বলতে কেমন, এই যে দেখো জাজমেন্ট একটা ওয়ার্ড আমি ইউজ করছি, জাজমেন্ট আসলে জাজ ওই ওয়ার্ডটা থেকে আসছে। অথবা তুমি যদি এখন বলো যে রিফিউজ, রিফিউজ ভার্বটা থেকে রিফিউজাল, ঠিক আছে। অথবা প্রপোজ ভার্বটা থেকে আসছে প্রপোজাল, তাহলে এই যে প্রপোজ, প্রপোজের সাথে আমরা একটা সাফিক্স অ্যাড করলাম এল, হয়ে গেল প্রপোজাল, এটাও তাহলে ভার্বাল নাউন। তাহলে এখন দুটো এক্সাম্পল আছে দেখো, আই লাইক দ্য রিডিং অফ ইংলিশ, আমি ইংলিশ পড়া পছন্দ করি, তাহলে দেখো দি এবং অফ এর মাঝে আছে পারপাস এনজি, সেটাকে আমরা ভার্বাল নাউন বলতে পারি। আবার আরেকটা কি হতে পারে দেখো, এই যে এটা যে রাজ দিল যে জাজমেন্ট, এটা কেমন নাউন, তাহলে তুমি এটাকে
ভার্বাল নাউন বলতে পারো, কারণ কি জাজমেন্ট ওই ওয়ার্ডটা থেকে এখানে জাজ ও ওয়ার্ডটা থেকে জাজমেন্ট আসছে, এটাকে আমরা ভার্বাল নাউন বলতে পারি। এখন অনেকে একটু কনফিউজ হয়ে যাও, তাহলে তো সবগুলা জিরানকে আমরা ভার্বাল নাউন বলতে পারি। কেন ভার্বাল নাউন বলতে পারি? কারণ জিরানটা তো জিরান কি, জিরান হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, তারপরে ভার্বাল নাউনও দেখতে পাচ্ছি যে ভার্ব প্লাস আইএনজি হইতে পারে। তাহলে কি ভার্বাল নাউন এবং জিরান একই? এমন চিন্তা করতে পারো, কিন্তু আসলে একই না। কারণ কি জিরান শুধুমাত্র ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে। তবে ভার্বাল নাউন কারকে বলতেছে? ভার্বাল নাউন বলতেছে যে কোনো ভার্ব থেকে আমার যে নাউনটা আসছে সেটাকে আমরা ভার্বাল নাউন বলতেছি। সেটা সাফিক্স অ্যাড করে আসতে পারে অথবা বি প্লাস আইএনজি করে আসতে পারে, ঠিক আছে। তো অপশনে যদি একটা কোয়েশ্চেন যদি এরকম থাকে যে রিডিং, আর অপশনে ভার্বাল নাউন এবং জিরান দুটেই আছে, তুমি জিরান দাগাইতে পারো, ঠিক আছে। কারণ জিরানটি বেশি স্পেসিফিক, ভার্বাল বলে তো জিনিসটা লম্বা লিস্ট, কারণ ওটার ভিতরে ভার্ব প্লাস আইএনজিও আসতেছে, পরে এই টাইপটাও আসতেছে। তবে ভার্ব প্লাস আইএনজি বলতে কিন্তু জিরানটা একটা টাইপই আছে, জিরান আর কোনো টাইপ নাই। এই জন্য ভার্বাল নাউন এবং জিরান দুটো আছে, তখন তুমি জিরানটা ঠিক দিবা বেশি স্পেসিফিক অ্যান্সারের জন্য, আদারওয়াইজ ভার্বাল নাউন দাগাইতে পারো। তো এটা গেল। এরপরে আরো দুটা ছোট টপিক আছে, এটা হচ্ছে কি পার্টিসিপাল প্রিপোজিশন, আর এটা কি পার্টিসিপল অ্যাজ কনজাংশন। ওই যে শুরুতে আমি বলছিলাম যে পার্টিসিপল গুলা কি অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, তারপরে কি আমার অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, তারপরে কনজাংশন অথবা প্রিপোজিশন হিসেবে ইউজ করা হয়, যেটা খুবই রেয়ার। এই রেয়ার দুইটা কেস এখন আসলো, আসে না কোথাও তেমন একটা আসে না, খালি বিসিএস একটা দুটা কোয়েশ্চেন দেখা গেছিল, এই জন্য এখানে রাখছি। সেটা কি দেখো প্রিপোজিশন হিসেবে ইউজ করতেছি, এ দেখো এই সবগুলা প্লাস এনজি, ঠিক আছে, এগুলা বাক্যে ইউজ করা হবে কি হিসেবে? প্রিপোজিশন হিসেবে। এক্সাম্পল দেখো, কল মি ইফ ইউ হ্যাভ এনি প্রবলেমস রিগার্ডিং ইউর ওয়ার্ক। আমাকে কল দাও যদি তোমার কি কাজ সম্পর্কিত কোনো সমস্যা থাকে। এই যে রিগার্ডিং, রিগার্ডিংটা একটা প্রিপোজিশন, এটা আমরা অনেক জায়গায় পাবো। তো রিগার্ডিং যে একটা প্রিপোজিশন মনে রাখলেই চলে, ঠিক আছে। দেয়ার ওয়াজ এ স্মল রিসেপশন ফলোইং দ্য ওয়েডিং, মানে ওয়েডিং এর পরপর একটা রিসেপশন ছিল। ফলোইং এ যে দুইটা দিলাম, এই দুইটা কিন্তু বিসিএস এর কোশ্চেন, ঠিক আছে। তো এই পুরা সবগুলা লিস্ট মনে রাখার থেকে একটা দুটা যেগুলো প্রিভিয়াস এর আসছে ওগুলা মনে রাখা ইজি, এবং আমি তো বই দিবই যেখানে প্রিভিয়াস এর কোশ্চেন আছে। তো এইগুলা আসলে প্রিভিয়াস এর কোশ্চেন মনে রাখলে যদি ভুল করে চলে আসে তাহলে তুমি শিওরলি দাঁড়াতে পারবা। কনজাংশন, কনজাংশন বলতে হচ্ছে বাক্য দুটাকে কানেক্ট করার জন্য কনজাংশন আসে। দেখো অ্যাজিউমিং, কনসিডারিং, প্রোভাইডিং বা প্রোভাইডেড, সাপোজ, সাপোজিং, এগুলোর পর এগুলো কোথায় আসে? পার্টিসিপল গুলা কমপ্লেক্স সেন্টেন্সে আসে কনজাংশন হিসেবে। আই শ্যাল হেল্প ইউ প্রোভাইডেড ইউ ওবে মি, মানে আমি তোমাকে হেল্প করব যদি তুমি আমাকে মান্য করে চলো। এই যে প্রোভাইডেড, এটা সেন্টেন্সের মাঝে বসছে, তাহলে এটা আসলে একটা কনজাংশন। আবারও ওই যে এটা পুরো লিস্ট মনে রাখার কিছু নাই, যেটা আসছে যে প্রোভাইডেড, শুধুমাত্র প্রোভাইডেড আসছে এক জায়গায়, এটা মনে রাখলেই চলে। অথবা কনসিডারিং ও আসে, এই দুটো যদি মনে রাখতে পারো তাইলে এটা কাজ শেষ। অথবা এখানকার জাস্ট প্রিভিয়াস যেগুলো আসছে এগুলা জানলাই চলবে, মানে এগুলো তেমন একটা আসে না, খুবই রেয়ার কেস। তো আমরা জানে রাখলাম যাতে আমাদের কোনো গ্যাপ না থাকে। লাস্টে এই চ্যাপ্টার শেষ। তাহলে আমরা আজকে কি কি দেখছি? তিন টাইপের নন ফাইনাইট ভার্ব দেখছি এবং পজিটিভ দেখছি। এবং এই ক্লাসটা খুব ভালো করে বোঝার জন্য একটা সাজেশন, এই স্লাইডটা খুব ভালো করে বুঝো। এই স্লাইডটা যদি খুব ভালো করে বুঝো তাহলে বই থেকে অনেক কিছু তুমি অ্যাভয়েড করতে পারবা। মানে তুমি যদি একটা বই নাও খোলো তাও তুমি এটা খুব ভালো করে অ্যান্সার করতে পারবা যদি ক্লাস রেকর্ডটা আবার দেখা এবং স্লাইডগুলো দেখো, কিছুই লাগবে না। এরপর যদি মনে করো না একটা প্র্যাকটিস দরকার, তারপরে যা তুমি আমাদের যে ভিডিওটা থাকবে ওখানে প্রিভিয়াস এর কোশ্চেন দেখতে পারো দাগানো করে, ছাড়া আর কিছুই লাগবে না। তো আজকের ক্লাসটা এতটুকুই আছে, আগে রেকর্ডটা আমি অফ করে দিই।